এখন আজকে আমরা পড়বো কারাগারের শেষটুকু এবং প্লাজমোডিয়াম এরপরে শুরু করব। ল্যাব ডায়াগনোস আমি কিভাবে করবো? প্রথম করবো কি স্পেসিমেন কালেকশন করবো, তাই তো। তারপর মাইক্রোস্কোপি, কালচার এবং সেরোলজি। এখন স্পেসিমেন কালেকশন করবো কি, বায়োপসি নেব। কোথায় নেবো? তারপর লিভার থেকে নিতে পারি, স্প্লিন থেকে নিতে পারি, লিম্ফ নোড থেকে নিতে পারি। তো মেইনলি নেবো বোন ম্যারো থেকে। তো বোন ম্যারো, এটা ঠিক বায়োপসি বলবো, একদম বলবো না। এটা হলো বোন ম্যারো অ্যাসপিরেট করে নেই। ওই ট্রেপিন বায়োপসি দেখছো? তোমার ওয়ার্ডও যাওনি, যা বলে এখনো বুঝবা না। ট্রেপিন বায়োপসি এটাকে বলা হয়। একজন একজনের লিটিল ঢুকাই দিয়ে ওখান থেকে বোন ম্যারোটা অ্যাসপিরেট করে সিরিজের মাধ্যমে বের করা হয়। সোজা কথা বলবো, বোন ম্যারো অ্যাসপিরেশন করে নেব, বোন ম্যারো অ্যাসপিরেট। হ্যাঁ, তারপরে লিভার স্প্লিন লিম্ফ নোড থেকে নেওয়া হয়। তবে লিভার স্প্লিন থেকে সাধারণত নেওয়া হয় না। কারণ নেওয়া হয় না কি জন্য? যে তোমরা অলরেডি পড়ছো যে সেলুলার চেঞ্জ হয় কি, প্যানসাইটোপেনিয়া হয় এবং বিশেষ করে কি থ্রম্বোসাইটোপেনিয়া হয়। থ্রম্বোসাইটোপেনিয়া যদি যদি হয়, তো তুমি এখানে নিডিল বায়োপসি করতেছো, বোন ম্যারো লিভার স্প্লিন থেকে তুমি বায়োপসি করতেছো, তাহলে কি সেখানে ব্লিডিং হবে না? ব্লিডিং হলে কি রোগীটা ব্লিডিং হয়ে মারা যাবে, তাই তো। যার ফলে ওই রিস্ক নেওয়া কেউ নেয় না। এখানে সেন্সিটিভ হবে, 100% সেন্সিটিভ, অর্গানিজম বেশি পাওয়া যাবে, কিন্তু তারপরেও আমরা নিব না। ঠিক আছে, এই জন্য পরীক্ষা অনেক সময় ওই বোন ম্যারো অ্যাসপেক্ট কথাটা বললে হয়। এছাড়া নিতে পারি লিভার স্প্লিন, লিম্ফ। আর বললেও সমস্যা নাই, অনেকে জানে না, তারা হয়তো এটা জানতে চাবে না, তখন বলতে হবে তোমাকে উত্তরটা যে লিভার স্প্লিন থেকে নিলে শতভাগ এটা অর্গানিজম বেশি পাওয়া যাবে, কিন্তু এখানে কমপ্লিকেশন হবে, হেমোরেজ হবে ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া, এই জন্য নেওয়া হয় না। তাহলে বোন ম্যারো অ্যাসপিরেশন এখান থেকে এর মেইন। এরপরে নেবো কি, বাফি কোট অফ ব্লাড। বাফি কোটে সেট করে উপরে যে অংশটুকু, সেটা বাফি কোট, তাই তো। এটাও নেওয়া হয় না, কারণ হলো যে এখান থেকে অর্গানিজম সাধারণত কম পাওয়া যায়, রেয়ারলি ফাউন্ড। তারপর পেরিফেরাল ব্লাড ফিল্ম করা হয়, সাধারণত এখানেও অর্গানিজম পাওয়া যায় না, রেয়ারলি ফাউন্ড। তো লিখতে হবে, বলতে হবে এগুলো, আর রিটেন তো আসে ইনভারিয়েবলি। এরপর আসলে মাইক্রোস্কোপি এক্সামিন করবো। আমরা মাইক্রোস্কোপি এক্সামিন করবো কি, লিশফেনস্টাইন অথবা জিমসাইস্টাইন করবো, তাই তো। কোনটা কি কালার নিয়েছে অলরেডি কালকে বলেছি আমি। তো এই যে এলডি বডি মানে অ্যামাস্টিক ফর্মটা কি, ইন্টারসেলুলার, তাই তো। ইন্টারসেলুলার, তাই না। এটা সেলের ভিতরে থাকে, এগুলো বিশেষ করে তোমার ম্যাক্রোফেজের ভিতরে থাকে। এটাকে বলবো ইন্টারসেলুলার অ্যামাস্টিক ফর্ম। এটাকে বলা হয় এলডি বডি, মানে হলো লিশম্যানিয়ান ডোনোভানি বডি। ওই যে সায়েন্টিস্টের নাম, দুইজন সায়েন্টিস্টের যে নাম, ওই থেকে নাম হলো এলডি বডি বা লিশম্যানিয়া ডোনোভানি ভ্যানিয়ান বডি। ঠিক আছে, এলডি বডি। হ্যাঁ, লিশম্যানিয়া ডোনোভানিয়ান বডি, এলডি বডি পারবো। অবশ্যই বলতে ইন্ট্রাসেলুলার। তবে এক্সট্রা সেলুলার পাওয়া যায় কখন পাবো? এই যে আমরা যখন স্যাম্পল নিলাম, নিয়ে স্লাইডে তৈরি করব, ঠিক আছে, তৈরি করার সময় সেলগুলো ভেঙে গেলে তখন সেলের বাইরে কিছু পাওয়া যায়। এই জন্য বলা হচ্ছে অ্যামাস্টিওড মে বি এক্সট্রা সেলুলার ডিউ টু রাপচার অফ দ্য সেল। এই কারণে পাওয়া যায়, সেল তৈরি করার সময় ভেঙে যায়, যার ফলে সেলের বাইরে কিছু পাওয়া যেতে পারে। তো মেইনলি হলে তোমাকে এক নম্বর কথাটা বলতে হবে যে ইন্টারসেলুলার অ্যামাস্টিকেট ফর্ম আর ডেমনস্ট্রেটেড। তাহলে এই হলো মাইক্রোস্কোপে এক্সামিন। তারপরে পজিটিভ রেট, এই যেখানে দেখো লিভার স্প্লিন প্রায় বেশি, বোন ম্যারোতে কম, 65% পজিটিভ রেট। কিন্তু তারপরেও কিন্তু আমরা এই লিভার স্প্লিন দেখে আমরা নেবো না। হার বেশি 100%, কিন্তু তারপর নেবো না ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া, হেমোরেজ হবে থ্রম্বোসাইটোপেনিয়া। আচ্ছা, কালচার করবো কোথায়? আগেই গতকালকে বলেছি যে দুই ধরনের মিডিয়া ব্যবহার করা হয়, যে 3NN, তাই তো। NN মিডিয়া, ওটা কি, নেপোলিয়ন অভিয়ান ম্যাকনেল মিডিয়া। আরেকটা হলো RPMI 1640 মিডিয়া, নাম কি, রজারেল পার্ক মেমোরিয়াল ইনস্টিটিউট। আচ্ছা, এই যে NNN মিডিয়া, এখানে কি অর্গানিজম দেওয়ার পরে, ইনকুলেশন করার পরে ওটা রাখবো কোথায়, রুম টেম্পারেচারে। রুম টেম্পারেচার সাধারণত কত,
20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস কতদিন রাখবো? 1 থেকে 1 to 4 উইকস, অনেক দিন লাগে। হ্যাঁ, 1 to 4 উইকস। ফাইনেস কি কোন ফর্মে অ্যামাস্টিকেট পাবো না পোস্ট প্রোমাস্টিকেট পাবো? স্যার এখানে প্রোমাস্টিকেট পাবো স্যার। হুম, স্যার প্রোমাস্টিকেট। অ্যামাস্টিকেট কোথায় পাওয়া যায়? স্যার অ্যামাস্টিকেট ইন্ট্রাসেলুলার স্যার, আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাবো। হ্যালো, স্যার অ্যামাস্টিকেট আমরা স্যার হ্যাঁ, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাবো আর ব্লাড সেলের ভিতরে পাবো, মানে হিউম্যানে পাবো স্যার, খুব কালচারে পাবো আস্তে না। শোনা আছে, শুনতে পাচ্ছি না। স্যার হ্যালো, কালচারে আমরা প্রোমাস্টিকেট পাবো। প্রোমাস্টিকেট। আর অ্যামাস্টিকেট থাকে কোথায়? স্যার অ্যামাস্টিকেট আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাবো, অথবা স্যার ডাইরেক্ট সেলের ভিতরে পাবো আমরা, মানে আমাদের হিউম্যান বডিতে স্যার। হ্যাঁ, বডিতে। আর প্রোমাস্টিকেট পাবো হলো স্যার ইতে প্যারাসাইটে পাবো আর হচ্ছে কালচারে। কালচার পাবো। আচ্ছা, আর স্যাম্পাই পাবো, তাই তো? আর আরপিএম মিডিয়া এটা হলো কি, ওই এটার সময়টা কম লাগে, একই জিনিস কিন্তু সময়টা কম লাগে। এটা এটা এখনো অত ওইভাবে চালু হয়নি। আচ্ছা, এগুলো সেল দেখো, এগুলো এই যে এগুলো, এই দেখো এটা ম্যাক্রোফেজ। একটা ম্যাক্রোফেজের ভিতরে দেখো কতগুলো অর্গানিজম আছে। হ্যাঁ, একটা ম্যাক্রোফেজ কতগুলো থাকে? অনেকগুলো থাকে। এক ভরে গেছে একবারে। হুম, ম্যাক্রোফেজ ফিল্ড উইথ লেশম্যান মাস্টিকেট, এগুলো দেখো। হ্যাঁ, মাস্টিকেট। আর কালচার করলেই তোমার এইরকম পাওয়া যাবে। তাহলে হলো এই হলো আমরা। তবে সেরোলজি কি করবো? এটাকে আমরা ভাগ করবো দুইটা ভ্যারিয়েন্সে, একটা নন স্পেসিফিক টেস্ট এবং স্পেসিফিক টেস্ট। এখন নন স্পেসিফিক কেন বলা হচ্ছে, স্পেসিফিক কেন বলা হচ্ছে? নন স্পেসিফিক মধ্যে কি এলডিআর টেস্ট এবং কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। আর স্পেসিফিক টেস্টের মধ্যে কি ইনডিরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, তারপরে ডাইরেক্ট অ্যাগ্লুটিনেট টেস্ট, RK39 ডিপিস্টিক টেস্ট, ওটা আরেক নাম হলো ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট, আইসিটি। এখানে কি করা হয়? অ্যান্টিবডি ডিটেকশন করা হয় বাই আইসিটি ইউজিং রিকম্বিনেন্ট কাইনেটোপ্লাস্ট অ্যান্টিজেন, RK39। তাহলে কোন অ্যান্টিজেন আমরা ব্যবহার করি? এখানে বলতে হবে যে RK39 অ্যান্টিজেন আমরা ইউজ করি। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা অ্যান্টিবডি দেখবো। ঠিক আছে, এই জন্য RK39 এর নাম অনুযায়ী ওটার নাম নাম কি হলো? RK39 ডিপিস্টিক টেস্ট বলা হয়। RK বলতে রিকম্বিনেন্ট, কে হলো কাইনেটোপ্লাস্ট অ্যান্টিজেন। ঠিক আছে, এটা ইউজ করে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করব। এখন দেখো এছাড়া কি করব? এলাইজা করতে পারি। এলাইজার মাধ্যমে কি করব? এটা এটাও অ্যান্টিবডি ডিটেকশন করব বাই ইউজিং RK39 অ্যান্টিজেন। এলাইজা এবং তোমার RK39 ডিপিস্টিতে দুটাতেই আমরা RK39 অ্যান্টিজেন ইউজ করতেছি এবং তার মধ্যে অ্যান্টিবডি ইউজ করতেছি। তারপর হলো কি ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা আরেকটা নাম ক্যাটেক্স। এটা করবো কোথায়? ডিটেকশন অ্যান্টিজেন ইন ইউরিন বাই ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট। ইউরিনে এখানে অ্যান্টিজেন ডিটেকশন করা হয়। ঠিক আছে, আর মোলেকুলার মেথডের মধ্যে পিসিআর, আরটিপিসিআর এগুলো করা হয়। এছাড়া করতে পারি ব্লাডের কিছু টেস্ট করতে পারি। দলে অলরেডি ব্লাডের কি চেঞ্জ হয়ে গেছে আমরা জানি, যে এখানে কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, করলে কি হবো? ক্যান্সারে বানাবো, তাই তো? তাহলে ডব্লিউসি, আরবিসি, প্লাটলেট সবগুলোই কমবে। হুম, আবার কি হবে? নিউট্রোফিল কাউন্ট কমে যাবে, কিন্তু উপরন্ত লিম্ফোসাইট এবং মনোসাইট বেড়ে যাবে। তাহলে সেটাকে বলবো রিলেটিভ লিম্ফোসাইটোসিস এন্ড মনোসাইটোসিস। তাহলে স্পেসিফিক টেস্ট কোনটা, নন স্পেসিফিক কোনটা? এলডিআই টেস্ট এবং কমপ্লিমেন্টারি টেস্ট। তারপরে স্পেসিফিক মধ্যে কি ইনডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, তারপরে 3 নম্বর হলো RK39 ডিপিস্টিক টেস্ট অথবা ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট। তো RK39 টেস্ট এটা কি বা আইসিটি, এর মাধ্যমে কি করা হয়? অ্যান্টিজেন ডিটেক্ট করা হয় বাই ইউজিং RK39 অ্যান্টিজেন বা রিকম্বিনেন্ট কাইনেটোপ্লাস্ট অ্যান্টিজেন।
আর এলাইজা এটার মাধ্যমেও তোমার অ্যান্টিবডি ডিটেকশন করা হয় বাই ইউজিং RK39 ডিপিস্টিক অ্যান্টিজেন। তাহলে এটা অবশ্যই ভাবে খেয়াল রাখবে। আমরা জিজ্ঞাসা করি যে কোন অ্যান্টিজেন এখানে ইউজ করা হয়, RK39 অ্যান্টিজেন, এবং এর মাধ্যমে অ্যান্টিবডি আমরা দেখতেছি। আচ্ছা, তারপর হলো ইউরিনে আমরা দেখবো অ্যান্টিজেন। ফার্মা ওটার প্রসিডিউর কি, ওটাকে বলবো ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ওটা আরেক নাম হলো ক্যাটেক্স টেস্ট। আর মলিকুলার মেথডের মধ্যে PCR করি, আরটিপিসিআর করি। আর অন্যান্য এছাড়া আর কি করতে পারি, ব্লাডে কিছু চেঞ্জ হয়, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, CBC করলে কি হবো, WBC, RBC এবং প্লাটলেট সবগুলো কমে যাবে, সোজা একসঙ্গে হলো প্যান ছাড়বে না। আর সেখানে কি নিউট্রোফিল একটু কমে যাবে, যখন নিউট্রোফিলকে বলা হচ্ছে, আর হলো লিম্ফোসাইট এবং মনোসাইট নিউট্রোফিলেসে একটু বেড়ে যাবে, এই জন্য বলা হচ্ছে রিলেটিভ লিম্ফোসাইটিস মনোসাইটিস। এই হলো ডায়াগনোসিস। এখন আমরা করবো অ্যালডিহাইড টেস্ট। কিছুদিন আগেও এই অ্যালডিহাইড টেস্ট এবং কমপ্লিমেন্ট ফিজিওলজি টেস্ট খুব পপুলার টেস্ট ছিল এই 90-এর দশকেই, কিন্তু এটা এখন জনপ্রিয়তা হেরে গেছে। এখন আমার পরীক্ষা কম হয় এখন, এখনো থানা পর্যায়ে কিছুটা হয়, তবে আমি থানা পর্যায়ে এখন অবশ্য বলতে পারবো না, মনে হয় হয় না এখন, বা লিমিটেড আকারে হইতে পারে। কারণ হলো এরপরে আসলে ICT ইমিউনোকোমাটোগ্রাফি টেস্টটা অ্যাভেলেবল আসে বাজারে আসার জন্য, মোটামুটি ওইটাই আমরা এখন বেশি দেখি, যাও একটু দেখি না, তারপরে দেখা হয়। তো এলডিআই টেস্ট এটাও কিন্তু পরীক্ষায় তোমার আসে, জানতে হবে এটা। এলডিআই টেস্টের মাধ্যমে আমরা কি করি, সেরামে গামা গ্লোবুলিন দেখি। কারণ হলো কি, এই কালো জ্বর যখন হয় তখন তার এগেনস্টে যে এই গামা গ্লোবুলিন এটা বেড়ে যায়, ঠিক আছে, এটাকে বলবো হাইপার গামা গ্লোবুলিন, ঠিক আছে। এটা যখন হবে, এটাকে আমরা ডিটেকশন করবো। কিভাবে করবো, পেশেন্টের সেরাম নেব, 1 থেকে 2 ml সেরাম নিলাম, এবং ওর সঙ্গে যোগ করবো তোমার 40% ফরমালিন, ঠিক আছে। যোগ করার পর সেটা মিক্সিং করব, ঠিক আছে। মিক্সিং করে দেখা যাবে কি, হোয়াইট অফ এ হার্ড বয়েলড এগ, ডিম সিদ্ধ করলে সাদা অংশটা ঠিক ওই রকম তোমার প্রেসিপিটেট করবে, তাহলে বুঝবো তুমি এটা এটা পজিটিভ টেস্ট। এবং এটা 2 থেকে 20 মিনিটের মধ্যেই যদি হয় তাহলে এটা বলবো স্ট্রংলি পজিটিভ, ঠিক আছে। দেখো, aldehyde test, this test differs among the increase of serum gamma globulin. About 1 to 2 ml of serum from a case of Kala-Azar is taken in a small glass test tube, and it is added a 1 drop or 2 of 40% formalin. Positive result is indicated by jellification of milk white opacity like the white of a hard-boiled egg. It occurs in the course of 2 to 20 minutes. The reaction is said to be strongly positive. তাহলে এটা মূলনীতি হলো এটা যে আমরা সেরা ব্লাডের সেরাম গামা গ্লোবুলিন বেড়ে যাচ্ছে, এটাই আমরা ডিটেকশন করি। কিভাবে ডিটেকশন করবো, পেশেন্টের সেরাম নেব 1 থেকে 2 ml, এর সঙ্গে যোগ করবো কি, রিএজেন্ট তোমার যোগ করবো কোনটা, ফরমালিন যোগ করবো 40%, যোগ করে মিক্সার করলে তখন যে রিয়াকশন হবে, তখন ডিম সিদ্ধ করলে যে সাদা অংশটুকু পাওয়া যায় সেটার মতো তোমার প্রেসিপিটেশন হবে, তাহলে এটা বুঝবো যে পজিটিভ টেস্ট। এবং কখন হবে, এটা 2 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, এবং তাতে বলবো এটাকে বলবো স্ট্রংলি পজিটিভ। এই হলো তোমার প্রসিডিউর। এখন এটা অ্যাডভান্টেজ কি, এটা ভেরি, এই যে আমি প্রসিডিউরটা বললাম, খুব কি কঠিন হলো, খুব কঠিন না কিন্তু, তারপরে এটা বলেছে ভেরি সিম্পল টেস্ট প্রসিডিউর, এবং ইট ক্যান বি পারফর্ম ইন দ্য ফিল্ড লেভেল, দ্যাট মিনস উপজেলা লেভেল, উপজেলা হাসপাতালে করা যাবে, ইউনিয়ন হাসপাতালে করা যাবে, সবগুলোতেই করা যাবে, কোনো ব্যাপারই না এটা, তাই তো, ইজি। তারপরে এটা খরচও কম, সেফ এবং হাইলি সেন্সিটিভ, এবং ইট ক্যান বি ইউজড ফর স্ক্রিনিং পারপাস। এটা কিন্তু কনফার্ম বলা আছে না, শুধু এটা কিন্তু স্ক্রিনিং পারপাসে করা হয়। কি জন্য স্ক্রিনিং পারপাসে করা হয় পরে বলতেছি, কিছু খেলাচি আছে এখানে। তাহলে সিম্পল টেস্ট প্রসিডিউর, তারপরে তো টেস্ট সিম্পল, সিপ এবং হাইলি সেন্সিটিভ, এবং কোথায় করা হচ্ছে, একটা ফিল্ড লেভেল বন্ধ করা যাচ্ছে,
উপজেলা হসপিটালে করা হচ্ছে। আর একটা লাস্টে কি বললাম, স্ক্রিনিং পারপাজে করা হয়। এখন ডিসঅ্যাডভান্টেজ কি দেখো, এই পরীক্ষাটা পজিটিভ হতে সময় লাগে। ইনফেকশন হওয়ার 3 মাস পরে পজিটিভ হবে। এই যে গামা গ্লোবুলিন যে বেড়ে যাচ্ছে, এটা বাড়তে সময় লাগে তোমার 3 মাস। ঠিক আছে, এই 3 মাসের আগে সেটা পজিটিভ হবে না। এখন একটা মনে করো তোমার 1 মাস পরে তোমার সন্দেহ হচ্ছে তোমার কালা জ্বর, তো পরীক্ষা করতে দিলা, তো তখন নেগেটিভ আসবে, তাহলে এটা অবশ্যই খারাপ দিক, তাই তো? তাহলে রোগ তো ধরা পড়লো না, তাহলে এটা খারাপ দিক। ডিএলডি টেস্ট বিকাম পজিটিভ আফটার 3 months অফ ইনফেকশন। 3 মাস পরে হবে। আর এটা কি, এটা বলা হচ্ছে নন স্ক্রিনিং টেস্ট। কেন বলা হচ্ছে? এই যে এটাকে আমরা ডিটেক্ট করলাম, গামা গ্লোবুলিন ডিটেক্ট করলাম, তাই তো? এখন এই গামা গ্লোবুলিন বেড়ে যায়, আরো কিছু কিছু ডিজিজ আছে সেগুলো বেড়ে যায়, যেমন হলো সিস্টোসোমিয়াসিস, আফ্রিকান টিবানোসোমিয়াসিস, মাল্টিপল মাইলোমা এবং সিরোসিস লিভার, এগুলো তো এই গামা গ্লোবুলিন বেড়ে যায়। যা এই জন্য আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি না যে এটা এটা তোমার আহ কালাজ্বর, নাকি তোমার আফ্রিকান টিবানোসোমিয়াসিস, না মাল্টিপল মাইলোমা, না সিরোসিস লিভার। তবে হিস্ট্রি দিয়ে তখন একটু তোমার মানে ইয়ে হবে, কিন্তু কনফার্ম তো বলতে পারবে না। এটা জাস্ট খালি এই জন্য বলা হচ্ছে এটা নন স্পেসিফিক, এবং এটা শুধু পজিটিভ হলে এটা শুধু করা হয় স্ক্রিনিং পারপাসে করা হয়। পজিটিভ হলো তখন তুমি অন্য মেথডে তোমাকে যেতে হবে। ঠিক আছে? এবং আরেকটা দেখো, দিস টেস্ট ইজ নেগেটিভ ইন কেস অফ কিউটিনিয়াস লিশপেনারিস, মানে পিকেডিএল। হ্যাঁ, সরব করো, এখন লাগবে, নিয়ে যাও। তাহলে এটার অ্যাডভান্টেজ কি হলো, যে ভেরি সিম্পল টেস্ট প্রসিডিউর এবং চিপ এবং হাইলি সেন্সিটিভ, তাই তো? এবং এই জন্য সিম্পল হওয়ার জন্য, চিপ হওয়ার জন্য এবং সেন্সিটিভ বেশি হওয়ার জন্য উপজেলা লেভেল, ফিল্ড লেভেলে করা যায়। উপজেলা, তারপর উপজেলা হাসপাতাল, তারপর ইউনিয়ন সেন্টার, এগুলোতে করা আছে। এগুলো ভালো দিক। আবার আরেকটা হলো স্ক্রিনিং পারপাসে ভালো আছে। কিন্তু খারাপ দিক হলো এটা পজিটিভ হতে সময় লাগে, 3 মাস পরে পজিটিভ হয়, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই খারাপ। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর হলো কি, এটা স্পেসিফিক বলা যাচ্ছে না, কি জন্য যে এটাও তোমার হলো আরো অন্য ডিজিজ আছে যেগুলোর কারণে তোমার হলো পজিটিভ আসতে পারে, কারণ সেগুলো অর্গানিজম ডিজিজেও তোমার গামা গ্লোবুলিন বেড়ে যায়, যার ফলে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি না যে এটা কোন ডিজিজের জন্য হইলো। এই জন্য এটা হলো নন স্পেসিফিক টেস্ট। ঠিক আছে? তো আর কোন কারণে পারে, একটা হলো সিস্টোসোমিয়াসিস, আফ্রিকান টিম্পানোসোমিয়াসিস, মাল্টিপল মাইলোমা এবং সিরোসিস লিভার। সিরোসিস লিভার এখানে কিন্তু গামা গ্লোবুলিন বেড়ে যায়। মাল্টিপল এখানে কিন্তু গামা গ্লোবুলিন অবশ্যই বেড়ে যায়। তোমরা পড়বা তাহলে তখন জানবা। আর এই যে পিকেডিএল যখন হয় তখন এটা হলো নেগেটিভ হয়, পিকেডিএল। ঠিক আছে? পিকেডিএল এখানেও নেগেটিভ হয়। এই কয়েকটা তোমার ভালো করে জানতে হবে। ঠিক আছে? আর এই যে এই কারণে তোমার হলো এই যে নন এসিড কেন বলা হয়, এই যে নন এলডিআই টেস্ট এবং কমপ্লিমেন্ট দুটাকেই নন এসিড বলা হয়। এবং এগুলো কমপ্লিমেন্ট ভিজুয়াল টেস্ট তো আগে খুব পপুলার টেস্ট ছিল, এক সময় খুবই পপুলার ছিল, এখন আর সেগুলো আর মানে করা হয় না বললেই চলে এখন। তবে নামগুলো অবশ্যই বলতে হবে। এরপরে আসে তোমার ডাইরেক্ট agglutination test, that has got sensitivity and specificity almost about 100% claimed by the inventor. It is done in eye research, Institute of Epidemiology, Disease Control and Research. আমরা আগে করতাম কি, যে মনে করো তুমি থানা হেলথ কমপ্লেক্স আসো বা ডিস্ট্রিক্ট হসপিটালে আসো, সেখানে করা হয়তো কি, যে প্রথম তোমার ওই যে এলডিআর টেস্ট করা হতো, করার পরে এগুলো আরো কনফার্ম হওয়ার জন্য
মহাখালীতে যে আইডিসিআর আছে, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ, সেই ইনস্টিটিউটে পাঠানো হতো এবং সেখানে করা হতো এই ড্যাট। এই ড্যাটের মাধ্যমে, ড্যাট আবার কি, এটা 100% সেন্সিটিভ এবং স্পেসিফিক টেস্ট, ঠিক আছে, এটা করা হতো, এখনো করা হয়। তবে এটা যে এখন আইসিটি আসার পরে মোটামুটি এখন আর ওই যে অত ঝামেলা বাঁধে কেউ যাইতে চায় না। আচ্ছা, এরপর আসো RK39 ডিপিস্টিক টেস্ট বা আইসিটি, এটাও কিন্তু পরীক্ষা আসে, রিটেন পরীক্ষা আসে। এখানে কি, এটারও অ্যাডভান্টেজ আসে। যেমন এটা, এটা কি নাম কি, র্যাপিড ইমিউনোক্রোমাটোগ্রাফিক স্টিপ টেস্ট, আইসিটি সঙ্গে, তাই তো? এবং এটার মূলনীতি কি, ইট ইজ বেসড অন ডিটেকশন বাই জি টু লিশম্যানের অ্যান্টিজেন এ RK39 রিকম্বিনেন্ট কাইনেটোপ্লাস্ট 39 অ্যান্টিজেন, তাই তো? এই যে এই অ্যান্টিজেনের এগেনস্টে তোমার আইজিজি তৈরি হয়, এটাকে আমরা এই যে ওটার যে রিকম্বিনেন্ট কাইনেটোপ্লাস্ট অ্যান্টিজেন 39 অ্যান্টিজেন আছে লিশম্যানের, তার এগেনস্টে আইজিজি তৈরি হয়, সেটাকে আমরা ডিটেকশন করবো। এবং কি করা, ইউজ টু টেস্ট পেরিফেরাল ব্লাড স্যাম্পল, ফিঙ্গার প্রিক করে সেখানে ব্লাড না হয়। এবং অ্যাডভান্টেজ কি, হাইলি সেন্সিটিভ এবং স্পেসিফিক। হাইলি সেন্সিটিভ কত, 100% এবং স্পেসিফিটি 98%, ঠিক আছে? এই কারণে এটা বেশি ইউজ করা হয়। এবং ইজি টু পারফর্ম অ্যান্ড ইউজ টু ফিল ডায়াগনোসিস অফ ভিলেজ লেভেল, ইজি টু পারফর্ম। কারণ একটা স্টিপ, তো স্টিপের মধ্যে তুমি সেখানে শুধু সেরাম শুধু দিচ্ছ কি, সেরাম তুমি দেবা, দিলে ওখানে দুইটা পজিটিভ কন্ট্রোল নেগেটিভ কন্ট্রোল থাকে, আর রেজাল্টের একটা ঘর আছে, ওখানে কিছু দাগ আসবে, তাহলে তুমি বলবো পজিটিভ। আমি দেখাচ্ছি এটা। ভিলেজ হেলথ ওয়ার্কার ক্যান ইজিলি বি ট্রেন্ড, তারপর স্টোর এট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই রুম টেম্পারেচার রাখা যায়, এখানে ফ্রিজে রাখতে হয় না। নো এডিশনাল ইকুইপমেন্ট নিডস টু বি ক্যারিড টু রিমোট এরিয়া, তোমার এটা যেন ভারী যন্ত্রপাতি বা স্পেশাল কোনো ইকুইপমেন্ট লাগে না, এটা অ্যাডভান্টেজ। এই স্টিপের মাধ্যমে করা হয় RK39 ডিপ স্টিক টেস্ট বা স্টিপ টেস্ট বা আইসিটি। এখানে কি হয় দেখো, এই যে এখানে কি দেখো, তিনটা লাইন আছে, তাই তো? একটা পজিটিভ আর একটা নেগেটিভ কন্ট্রোল। এটা হলো পজিটিভ কন্ট্রোল, এটা আর হলো নেগেটিভ কন্ট্রোল। এখানে হয় কি, দুইটা ঠিক বললাম, পজিটিভ পজিটিভ দুইটা দাগ দাগ আছে। মনে করো একটা দাগ যদি তোমার এই যে একটা দাগে যদি তোমার দেখা যায়, তাহলে পজিটিভ বলবো না। যদি দুই দাগটা দুই দাগটা এটা যদি মানে কালার নেই, তাহলে বুঝবো এটা পজিটিভ। এই যে নেগেটিভ দেখো, এখানে শুধু একটা দাগ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে নেগেটিভ এটা। আর অপোজিট দেখো, এখানে দুইটা দাগে এটা প্রমিনেন্ট হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে আমরা করবো কি, সেরাম দিই, ঠিক আছে? সেরাম দেব, দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই এই দাগ আসবে। এই জন্য বলা হচ্ছে এটা ইজি পজিটর। এবং এখানে কি করে, আর কোন অ্যান্টিজেন, RK39 ডিপিস্টিক টেস্ট, RK39 অ্যান্টিজেন করি। তাহলে হাইলি সেন্সিটিভ এবং স্পেসিফিক, এবং কোথায় করা হয়, ইজি টু পারফর্ম। যার ফলে কি হয়, এই হেলথ ভিলেজ লেভেল বন্ধু, ভিলেজ হেলথ করে, ওরাও এটা করতে পারে। আর যে তোমার এই যে রিয়েজেন্ট গুলো বা স্ট্রিপ গুলো রাখবো কোথায়, রুম টেম্পারেচার রাখা যায়, ফ্রিজে রাখার প্রয়োজন নাই, এবং এডিশনাল ইকুইপমেন্ট লাগে না। এগুলি তোমার হলো অ্যাডভান্টেজ। এটা পরীক্ষায়, রিটেন পরীক্ষা আসে, ঠিক আছে? এখন তোমাকে ভাইবা তোমার জিজ্ঞাসা করি যে তুমি বিসিএস পাস করলা, তোমার পোস্টিং হলো উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখানে তুমি এই যে কালাদা একটা পেশেন্ট পাইলা, কোন টেস্টের জন্য তুমি, কোন টেস্ট তুমি করবা, বা কোন টেস্টের জন্য তুমি ইয়ে করবা, অ্যাডভাইস করবা? তাহলে বলতে হবে যে একটা হলো ওই যে এলডিআই টেস্ট, এটা আগে বলতে হবে। দুই নম্বরে বলবা এই যে ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট, আইসিটি, ঠিক আছে? কেন বলবা, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু জানো, ঠিক আছে? ভাইবা তো আসে এবং এই ট্রেনও আসে, দেখো এই আর পড়বা। ওকে, এখন আসো তোমার PKDL,
পোস্ট কালার ডার্মাল লিশমেনিয়াসিস, আরেকটা বলা হচ্ছে ডার্মাল লিশমেনিয়াস, মানে স্কিনে তোমার এই কালার তোমার ইনফেকশন হচ্ছে স্কিনে, এই জন্য বলা হচ্ছে ডার্মাল লিশমেনিয়াস। আর যেহেতু এবং এখানে কি হয় যে ধরো কারো কালার হইলো, ট্রিটমেন্টও পাইলো, কিন্তু বেশ কিছুদিন পরে দেখা যায় যে আবারও তার স্কিনে ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে, ওই জন্য বলা হচ্ছে। এবং এটা কেন হয়, কারণ অনেক আছে, তবে একটা কারণ হলো যে তোমার বহু কারণ আছে, এই কারণগুলো তোমাদেরকে বলতে চাচ্ছি না। কারণ একটার মধ্যে তোমার হলো যে যদি এই যে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, এটা প্রায় 3 সপ্তাহ দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়। আর অনেকে হয় কি, অনেক পেশেন্ট হয়তো 2 সপ্তাহ পরে ভালো হয়ে যায়, তখন সে আর এই এই হাসপাতালে পালিয়ে যায়, সে এগুলো কিন্তু ভর্তি করে দেওয়া হয়, তো পালিয়ে যায়। এই তাহলে ইফেক্টিভ ট্রিটমেন্ট হইলো না, তাহলে কি হবে, অর্গানিজম বডিতে থেকে গেল, স্ক্রিনে বেশ করে থাকে, তখন হবে কি কিছুদিন পরে আবারও তার ডিজিজ হবে। তো এই জন্য বলা হচ্ছে পোস্ট কালাজার, কালাজার ভালো হয়ে গেল কিন্তু স্কিনে যেহেতু তোমার অর্গান রয়ে গেছে, তাহলে সেখান থেকে আবার তোমার সেখানে লেশন হবে। এই জন্য বলা হচ্ছে পোস্ট কালাজার ডার্মাল লিশমেনিয়াসিস বা পিকেডিএল। তাহলে এটা আমরা ডিফাইন কিভাবে করবো, দিস ইজ টাইপ অফ নন আলসারেটিভ কিউটেনিয়াস লেশন। কিউটের লেশনটা হবে কিন্তু এটা আলসার থাকবে না, এই জন্য বলা হচ্ছে নন আলসারেটিভ কিউটেনিয়াস লেশন। ওকে, এবং দেখো it develops in about 10% of Kala-Azar patients. Generally 1 or 2 hours after completion of antimonial treatment, মানে হলো সোডিয়াম স্টিবোগ্লোকেন, ওটা অ্যান্টিমনি দেওয়া থাকে, সোডিয়াম antimonial treatment for the original disease. When the visceral infection disappears but the skin infection persists, তাহলে একজনের কালাজার হইলো, তাকে আমরা ট্রিটমেন্ট দিলাম কি সোডিয়াম স্টিবোগ্লোকোনেট, ও ওর মধ্যে অ্যান্টিমনি দেওয়া থাকে, দেওয়ার পরে ইনইফেক্টিভ ট্রিটমেন্ট হলো, হওয়ার পরে তোমার করবে কি 1 থেকে 2 বছর পরে আবারও তোমার স্কিনে ইনফেকশন হবে। কেন, যে তোমার ওই সময় ইনএফেক্টিভ ট্রিটমেন্ট হওয়ার জন্য অর্গানিজম কি হবে, ভিসেরাতে থাকবে না, ডিশটা ভালো হয়ে গেল, কিন্তু স্কিনে কিছু অর্গানিজম পারসিস্ট করে থাকে, যা ফলে সেই অর্গানিজমটা 1 থেকে 2 বছর পরে এবং তোমার আবারও ইনফেকশন হয়। এবং হারটা কত, 10% অফ কানাডার পেশেন্ট। ঠিক আছে, এটাই হলো তোমার পিকেডিএল। এটা ইয়ে করবা। এখন এই যে তোমার যে সোডিয়াম স্টিবোগ্লোকোনেট বলা হচ্ছে, এখন দেখা গেছে এটা আগে বলা হতো, কিন্তু এখন বলা হচ্ছে শুধু ইনএফেক্টিভ ট্রিটমেন্ট এটাই শুধু না, আর অনেক কারণ আছে, এই কারণগুলো তোমাদেরকে বলা হবে না, তোমরা বললে অত খেয়াল রাখতে পারো, ওটা প্রয়োজন নাই। এখন ইয়েরা জানতে পারো, কি বলে ডিএনএ স্টুডেন্ট, ওরা জানতে পারো, এটার জন্য তোমার আরো অন্য বই পড়তে হবে। তাহলে এই ডেফিনিশন গেল। এখন ক্লিনিক্যাল ফর্ম, এটা আর কি কি আছে, ক্লিনিক্যাল ফিচার, 3 ধরনের ফিচার আমরা পাই। প্রথমে পাই হলো ডিপিগমেন্টেড ম্যাকুল, এরপরে পাই হলো ইরাইথিমাটাস প্যাচেস, আরেকটা হলো নডুলার। 3 ধরনের ক্লিনিক্যাল ফিচার পাই। তাহলে প্রথম যেটা হবে সেটা হবে ডিপিগমেন্টেড ম্যাকুল, ইট ইজ দ্য আর্লিয়েস্ট লেশন। এবং এটা কি হয়, the usual sites of distribution of these macules are trunk and extremities, and the face is commonly less commonly affected. তাহলে ম্যাকুলার র্যাশ হবে, তাই তো, ম্যাকুল ফর্মেশন হবে, হ্যাঁ, ট্রাঙ্ক এবং এক্সট্রিমিটি, হ্যাঁ, কিন্তু ফেসেও হবে, কিন্তু ফেসে কম হবে, লেস কমনলি অ্যাফেক্টেড, হ্যাঁ, বিশেষ করে ট্রাঙ্ক এবং এক্সট্রিমিটিতে ম্যাকুলার র্যাশ হবে। ঠিক আছে, এবং এটা প্রথমে হবে ডিপিগমেন্টেড ম্যাকুল, এরপরে তোমার আসবে হলো ইরাইথিমাটাস প্যাচেস, ইরাইথিমা ফর্মেশন করবে। এখানে কি হবে, বেশ করে তোমার এই যে নাক আছে, যে নাকের সাইডে যেমন প্রজাপতি বাটারফ্লাই, সেরকম র্যাশ হবে, বাটারফ্লাই র্যাশ হবে, হ্যাঁ, ঠিক আছে। This is also early lesion which appear on the nose, cheeks and chin, often having বাটারফ্লাই ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় বাটারফ্লাই ইরাথিমা। They are very photosensitive, becoming prominent towards the middle of the day.
তাহলে এই তোমার এই নোজের এখানে এখানে শুরু হয় সিক পর্যন্ত, সিক এবং চিন পর্যন্ত আসে, এখানে প্রজাপতির মতো দেখা যায়। অলরেডি তোমাদের চোখে পড়ছে কিনা জানি না, প্রজাপতির মতো চিহ্ন দেখা যায়, বুঝছো? এবং এই মিড ডেতে এটা প্রমিনেন্ট হয়, ঠিক আছে? এবং এই বাটারফ্লাই র্যাশ আর কোন অর্গানিজমে পাওয়া যায় বলো তো? সিস্টেমিক লুপাস ইরিথেমাটাস, মানে এই হ্যাঁ, ডিজিজে পাওয়া যায় স্যার বাটারফ্লাই। এসএলইতে পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য এই দুইটা কিন্তু ভালো করে জানবা, এসএলই এইটা। তাহলে এই দুটো হলো আর্লিয়েস্ট সাইন। এরপরে তোমার এই যে ডিপিকেট ম্যাকুল, এটা এটা আবার তোমার চেঞ্জ হয় আবার, দেখো দিস রিপ্লেস দ্য আর্লিয়েস্ট লেশন। আর্লি যে দুইটা লেশন হলো ওইটা থেকেই আবার চেঞ্জ হয়, নডুল ফর্মেশন করবে। দেখো, nodules are generally found on the skin and rarely on the mucous membrane of the tongue and eyes. স্কিনে থাকবে, তবে মিকাস মেমব্রেন থাকে না, টাং আইস থাকে না। এবং আমাদের শরীরে কোন জায়গায় বেশি পাওয়া যাবে? ফেসে বেশি পাওয়া যাবে। and may but may appear in any part of the body. হুম? এবং নডুল নেচারটা কি? সফট, পেইনলেস। হ্যাঁ, সফট হবে এবং পেইন থাকবে না। এক জায়গায় মানুষের যদি ফুলে যায় তাহলে কি পেইন হয়, তাই তো? কিন্তু এখানে তোমার কোনো পেইন হবে না, সফট এবং পেইনলেস। আমরা ফিগার দেখি, দেখো, এই দেখো তো, এইরকম পেশেন্ট কি তোমার পথে যাওয়ার পথে কি দেখছো? চোখে পড়ছে? বাসে, লঞ্চে, ট্রেন, অনেক দেখো ভিক্ষা করতেছে, দেখছো কি? জি স্যার, উপরেরটা দেখছি, উপরের মানে ডান পাশেরটা। আচ্ছা, এরকম কিন্তু পাওয়া যায় কিন্তু। এবং যেহেতু পেইনলেস, যার ফলে তাদের কাছে কিছু মনে হয় না, তারা মনে হচ্ছে এটা এটা অনেক গড গিফটেড। তারা মনে করে এটা কোনো অসুখই না, যেহেতু সমস্যা তার হচ্ছে না, ঠিক আছে? যার ফলে ওরা ট্রিটমেন্ট করে না, এখন ওটা দেখেই তারা এখন ভিক্ষা করতেছে। মানুষের তখন তারা মানুষ ভিক্ষা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু তারা ট্রিটমেন্ট করবে না, তারা ট্রিটমেন্ট করলে ভালো হবে কিন্তু সে ট্রিটমেন্ট করবে না, এরকম কিন্তু দেখা যায়। এই যে এখানে দেখো, আবার এই যে এই কিউটেনাস লেশন হয়েছে, দেখো এটা এটা দেখো, কিন্তু আলসার নাই কিন্তু, জাস্ট লেশন হয়েছে কিন্তু আলসার নাই। এগুলো দেখো, আলসার নাই কিন্তু, খালি লেশন হয়েছে। এগুলো দেখো তাই, ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে? এখন তাহলে তিনটা ফর্ম, একটা হলো ডিপিগমেন্টাল ম্যাকুল, ইয়াথোবাস প্যাসেজ এবং নরেউলার। তো ম্যাকুল যেটা হবে কি, এটা আর্লিয়েস্ট সাইন। এটা হবে কোথায়? ম্যাকুলার ফর্মেশন হবে, ট্রাঙ্ক হবে, ট্রাঙ্ক এবং এক্সট্রিমিটি। ফেসে হতে পারে তবে কম। আর ইয়াথোবাস প্যাসেজ হবে কি, এটা হবে সিক সিন, নোজ, সিক সিন, এখানে হবে বাটারফ্লাই এরিয়াতে হবে। এবং এটা হবে, এটা ওয়ারলেস সাইন। তারপরে লেট স্টেজ হবে কি, এই দুটো চেঞ্জ হয় তখন নডুল ফর্মেশন করবে। এবং এটা পাওয়া যাবে মেইনলি ফেসে পাওয়া যাবে এবং অন্য পার্টও পাওয়া যাবে। এবং এটা নেচারটাকে সফট এবং পেইনলেস, ঠিক আছে? এখন এটাকে ডায়াগনোস কিভাবে করবো? ডায়াগনোস সেম এজ কার্ডাজার, তবে এখানে তোমার পার্থক্যটা দুই জায়গায় দেখো। একটা তোমার স্যাম্পল যে কালেকশন, ওখানে কিছু সেপারেট হবে, আর কিছু তোমার স্যারোলজি যেখানে আছে সেখানে কিছু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখো, এখানে আমরা ওই যে তোমার যে নডুলার যে লেশন থাকে বা ইরিথেমা মেটাস্টেস থাকে, হ্যাঁ, সেখান থেকে নেবো স্লিট স্কিন স্মিয়ার এন্ড বায়োপসি মেটেরিয়াল অবটেন ফ্রম নডুলার লেশন। স্লিট স্কিন স্মিয়ার, এটা কিন্তু অবশ্যই বলতে হবে। তোমরা ক্লাস করবে না, এই যে আমি বলি তোমরা ক্লাস করো না, এই কোন টার্মটা আমার এই যে আহ, আমি স্পেসিফিক মানে ইমফেসিস করতেছি। ক্লাস যে করবে না সে কিন্তু কখনোই উৎসে পড়বে না। পরীক্ষায় সে যতই পড়ুক না কেন বাসায়, সেখানে পাশ করতে পারবে না। সে যতই পড়ুক, যত সে মানে তার যদি গড গিফটেড একবারে, সে যদি সুপারম্যান যদি হয়, হ্যাঁ, সুপারম্যান বড় হয় বা সুপার হিরো যদি হয়, তবুও তার পক্ষে এগুলো সম্ভব নয়। সে ভালো রেজাল্ট করতেই পারবে না এবং ফেলও করার সম্ভাবনা বেশি। এখানে বলতে স্লিট স্কিন স্মার মানে হলো এই যে তোমার স্কালপেল ব্লেড দিয়ে ভোতা অংশ দিয়ে সামান্য একটু জাস্ট কাট হয়, কিন্তু ব্লাড নেব না। ওখান থেকে সামান্য কাটলে এমন কাটবো, কেটে ওখান থেকে যে ফ্লুইড আছে ফ্লুইডটা নেবো, ব্লাড নেবো না, ঠিক আছে?
স্লিট সামান্য গর্ত করে ওখান থেকে স্কিন থেকে আমরা স্পেয়ার নেব, নেওয়ার এবং নডল যদি থাকে সেখান থেকে আমরা বায়োপসি করে নিতে পারি। ঠিক আছে, নিলাম। তারপর আর আর কি নিতে পারি, সেরাম নিতে পারি ফর সেরোলজি। এই দুটাই হলো তোমার হলো স্যাম্পল। এখন মাইক্রোস্কোপ এক্সামিন কিভাবে করবো, জাস্ট লাইক তোমার কালার। এখানে আমরা স্পার্ট করলাম, স্টেন করলাম, লিসপেন আর স্টেন, এবং ফাইন্ডিংস কি ওই আগের মতোই ইন্টারমাস্কুলার ইন্টারসেলুলার অ্যামাস্টিকেট ফর্ম, দ্যাট মিনস এলডি বডি অ্যামাস্টিকেট। আর কিছু সেল অ্যামাস্টিকেট ফর্ম পাওয়া যাবে এবং এক্সট্রাসেলুলারলি পাওয়া যায় ডিউ টু রাপচার অফ দ্য সেল। ঠিক আছে, মাইক্রোস্কোপ এক্সাম হলো। এরপরে কালচার করবো একই ধরনের, এই তোমার এনএনএন মিডিয়া, আরপিএম মিডিয়া, কার ফাইন্ডিংস আগের মতোই। ঠিক আছে, তারপরে সেরোলজির মধ্যে কি নন স্পেসিফিক এবং স্পেসিফিক। এই যে নন স্পেসিফিক, এখানে দেখো অ্যালডাইড টেস্টটা বাদ দাও, শুধু বলতে হবে কমপ্লিমেন্ট ফিঙ্গার টেস্ট। অ্যালডাইড টেস্টটা অলরেডি আমি কিন্তু তোমার ওই যে ইয়েতে বলছি, আহ, ওই যখন ডায়াগনোসিসে বললাম তখন কি অ্যালডাইড টেস্টটা নেগেটিভ আসবে, তাই তো? এখানে নেগেটিভ আসবে কি জানো, এটা স্কিন তোমার ডিসটা কোথায় হচ্ছে, স্কিনে, তাই তো? স্কিনে হচ্ছে, যার ফলে তোমার ব্লাডে রেজিস্ট্যান্স তেমন হবে না, ওখানে গামা গ্লোবুলিন বাড়বে না, এই কারণে অ্যালডিহাইড টেস্ট নেগেটিভ আসবে। ঠিক আছে, ওই জন্য এখানে অ্যালডিহাইড টেস্ট বলা যাবে না। নন স্পেসিফিক মধ্যে একটাই বলবো, কমপ্লিমেন্ট ভিজনের টেস্ট। আর স্পেসিফিক টেস্টের মধ্যে আগের সবগুলোই বলবা, আগের সবগুলোই বলবা, শুধু একটা বলবো না। এই যে ইউরিন আমরা দেখলাম ওখানে তোমার কালো ধরে ইউরিন দেখলাম, তাই তো? এখানে ইউরিন, ওই ইউরিনে কি কি করলাম, ক্যাটেক্স টেস্ট করলাম, ওই ক্যাটেক্স টেস্ট এখানে নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে দেখো ইনডাইরেক্ট ফ্লুরোসেন্স অ্যান্টিবডি টেস্ট, তারপরে ড্যাট, RK39 ডিভিস্টিক টেস্ট, আর এলাইজা আগের মতোই। তাহলে এইখানে এই যে আমি নোট করে লিখছি কি অ্যালডাইড টেস্ট এবং অ্যান্টি অ্যালডাইড টেস্ট ইন কেস অফ অ্যালডাইড টেস্ট নেগেটিভ ইন কেস অফ কিটোর টেস্ট, আর কি অ্যান্টিজেন ডিটেকশন ইন ইউরিন উইল বি নেগেটিভ ইন ইউরিন। ঠিক আছে, এই হলো তোমার হলো কালা জ্বর। কালা জ্বরটা ভালো করে পড়ো। তাহলে এটা গেল। এখন আসবো তোমার হলো ইয়েতে আসো, স্যার মেলে। তাহলে স্যার পিকে ডিএল হলে মানে একটা টেস্ট করতে বললে কোনটা করতে দিতে হবে? ওই তোমার এই যে এই বাদ বাকি যেমন আইসিটি আগে করবা, জি স্যার। আবার আইসিটি, তারপর তারপর তোমার যে বায়োপসি, এগুলো দেবা। এখন তোমার প্রথমে করে নেবে আইসিটিটা করে দেবা। আচ্ছা, এখন আইসিটিটা ভালো এখন। হুম, আইসিটিটা ভালো। আর আইসিটি, আর ওই যে আইসিটি, আর কনফার্ম করার জন্য, আরো কনফার্ম করার জন্য তোমার হলো ওই যে তোমার ইয়েটা, কি বলবো যে বায়োপসিটা। হুম, বায়োপসি এটাই হলো মেইন, এই দুটাই করবা। আইসিটি করে তুমি একটু স্ক্রিনিং যদি না কনফার্ম যদি বলা আছে, তারপর তুমি আরো কনফার্ম করার জন্য বায়োপসিটা করাবা। এই দুটাই। আচ্ছা, এখন আমরা আসো তোমাদের কি ব্যাপার, ম্যালেরিয়ার স্লাইডটা কই গেল? নিউ ইয়াতে দেখলাম এইভাবে আসে না কেন, বুঝি না আমি। আমি তো আগেই তো ইয়ে করছি তো, এখানে তো আবার তো নতুন করে আসতেছি আমি তাহলে। প্লাজমোডিয়াম পড়বো। আগে জানছি প্লাজমোডিয়াম কে করে, কি করে, ম্যালেরিয়া করে, তাই তো? হিস্ট্রিটা আমরা ধরি না, তবে একটু জানো ম্যালেরিয়া নামটা কেন আসলো। মেল যোগ এরিয়া, মেল মানে হলো ব্যাট আর এরিয়া মানে হলো বাতাস। এখানে আগেকার যুগে বলা হতো কি দূষিত বাতাস, এবং দূষিত বায়ুটা তৈরি কিভাবে হতো, বলা হতো যে এই যে যেখানে স্টেগনেন্ট ওয়াটার থাকে, মার্শি ল্যান্ড, এখান থেকে তোমার দূষিত বায়ু তৈরি হতো, এবং এই দূষিত বায়ুর মাধ্যমেই তোমার
ম্যালেরিয়া হয়তো আগে বলা হয়তো, ঠিক আছে। পরে এটা চেঞ্জ হলো কি, এই যে 1880 সালে, 18 শতকে, হ্যাঁ, সেইখানে একজন সায়েন্টিস্ট আলফোন্স ল্যাভেরন, কি করলো, was first discovered the plasmodium in RBC of patient in Algeria। আলজেরিয়াতে এই তোমার প্লাজমোডিয়াম আবিষ্কার করলো 1880 সালে। এখন তোমার কত বছর হয়ে গেল দেখো, 1 বছর, তোমার হলো কত, অনেক বছর হয়ে গেল, তাই তো। ওই সময় তোমার এটা রেজিস্টার্ড অর্গানাইজেশন পাইলো। এরপরে স্যার রোনাল্ড রস, রস 1897 সালে, 7 বছর পরে আবার, 17 বছর পরে আবার উনি আবার ডিসক্রাইব দ্য সেক্সুয়াল সাইকেল অফ দ্য প্যারাসাইট ইন ফিমেল অ্যানাফিলিস মস্কিটো ইন ইন্ডিয়া। ওই সময় তো তোমার ইন্ডিয়ারা কি বলে যে ব্রিটিশরা শাসন করতো আমাদের উপমহাদেশ, তাই তো। তখন তারা এই সায়েন্টিস্ট, ইনি একজন সায়েন্টিস্ট, ইনি এটা আবিষ্কার করলো, ইনি আবার ডিসক্রাইব করলো, তাই তো। এবং সম্ভবত নোবেল প্রাইজ পেয়েছে কে বলো তো, ল্যাভেরন নাকি রোনাল্ড রস, কে পাইছে? রোনাল্ড রস। রোনাল্ড রস পেয়েছে, তাই তো। এটাই তাহলে, চিকিৎসা বিজ্ঞানে কিন্তু তুমিও তাহলে সেইভাবে স্বপ্ন দেখা শুরু করো যে নোবেল প্রাইজ পাওয়ার, নাকি? স্বপ্ন দেখতেই পারো এবং সেই কাজগুলো করো, পাইতে পারো। এখন আমরা মূল কথায় আসি। ম্যালেরিয়া প্যারাসাইট অলরেডি আমরা জানছি 4টা স্পিসিস: প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ম্যালেরি, তাই তো। এখন এই 4টার মধ্যে এই 4টাই কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। কোন দুইটা পাওয়া যাবে এখানে, কোনটা? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং প্লাজমোডিয়াম ভাইভাক্স, ঠিক আছে। এই দুটা বাংলাদেশে পাওয়া যায়। এখন বাংলাদেশের মধ্যে আবার প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কোথায় পাওয়া যায়? হিলি এলাকায়, এই যে পার্বত্য ভূমি, এখানে পাওয়া যায়, সমতল ভূমিতে পাওয়া যায় না। আর প্লাজমোডিয়াম ভাইভাক্স পাওয়া যাবে তোমার সমতল ভূমিতে পাওয়া যাবে, ঠিক আছে। এখন এই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ফাউন্ড ইন হিলি এরিয়া কেন পাওয়া যাবে? আর প্লাজমোডিয়াম ভাইভাক্স এই প্লেন ল্যান্ডে সমতল ভূমিতে পাওয়া গেল কেন? এটা আমার, যে এদের ভেক্টর কে, এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং ভাইভাক্স, এদের ভেক্টর কে? স্যার ফিমেল অ্যানোফিলিস মসকিটো। ফিমেল অ্যানাফিলিস মস্কিটো। এখন এই ফিমেল অ্যানাফিলিস মস্কিটোর অনেকগুলো স্পিসিস এবং সাব স্পিসিস আছে, অনেকগুলো টাইপ আছে। অ্যানোফিলিস সুন্দিকা, তারপরে এরকম অনেক 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 ভাগ আছে, অনেক। এগুলো আমি বলতে চাচ্ছি না এগুলো। এখন এই ভাগ এগুলো হয় কি তোমার, এর মধ্যে এই ভেক্টর গুলো, যে ভেক্টর গুলো দেখো ফাউন্ড ইন, এই যে প্লাজমোডিয়াম ফাউন্ড ইন হিলি এরিয়া as vector survive in low oxygen tension area, not in high oxygen tension area। পার্বত্য ভূমিতে অক্সিজেন পরিমাণ কম না বেশি? কম না বেশি? বেশি স্যার। অক্সিজেন কি বেশি ওখানে? পার্বত্য এলাকাতে সবসময় অক্সিজেন কম থাকে। কি জন্য স্যার? অক্সিজেন কম থাকে, যত তুমি উঁচুতে উঠবা তত কি অক্সিজেন কমে যায় না? জি স্যার। অক্সিজেন তখন কমে যাবে, বুঝছো? অক্সিজেন তখন কমে যাবে, তখন আমরা অক্সিজেন টেনশন কমে যাবে। এখন এই অক্সিজেন কম থাকার জন্যই তোমার ওই যে ওই ভেক্টর গুলো, হিল ট্রাক্টের যে ভেক্টর গুলো, যে তোমার এই যে প্লাজমোডিয়াম যে ভেক্টর গুলো, এগুলো ওখানে বাঁচতে পারে, কিন্তু ওগুলো আবার সমতল ভূমিতে বাঁচতে পারবে না, ঠিক আছে। তাদের জন্য যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের যে ভেক্টর, এই ভেক্টর গুলো তোমার হিলি এরিয়াতে বাঁচতে পারে, ওই লো অক্সিজেন টেনশন থাকলেও বাঁচতে পারে। আর প্লাজমোডিয়াম ভাইভাক্সের জন্য যে ভেক্টর, এটা পছন্দ করে তোমার সমতল ভূমিতে কি অক্সিজেন বেশি না? এরা পছন্দ করে বেশি অক্সিজেন, ওরা কিন্তু কম অক্সিজেন বাঁচতে পারবে না। এই কারণে তোমার এই কারণে প্লাজমোডিয়াম ভাইভাক্স পাওয়া যাবে তোমার সমতল ভূমিতে, আর প্লাজমোডিয়াম ক্যালসিয়াম পাওয়া যাবে হিলি এরিয়াতে।
Plasma falciparum found in hilly area as vectors survive in low oxygen tension area, not in high oxygen tension area. আর plasma fibers found in plain land as vectors survive in high oxygen tension area, not in low oxygen tension area. তাহলে এটা আমরা জিজ্ঞাসা করি যে তোমার মেলার স্পেস কয়টা, প্লাজমোডিয়ামের স্পেস কয়টা আছে, বাংলাদেশে কয়টা স্পেস পাওয়া যায়, এবং কোন এলাকায় পাওয়া যায়, কেন কম পাওয়া যায়, কেন পাওয়া যায়, এই জিনিসগুলো তোমরা এই দুই স্লাইডে পড়ে নেবা ভাইবার জন্য স্পেশাল। এখন এই যে প্লাজমোডিয়ামের মরফোলজিক্যাল স্পেস কয়টা, মেনে এক ধরনের স্পেস আছে, আর হলো ফিমেলে তোমার মস্কিটোর মধ্যে আছে। ম্যালেরিয়া থেকে ব্যানে কি আছে, হিউম্যানে কি আছে, স্পোরোজয়েড, ট্রপোজয়েড, সাইজন, ম্যাডোজয়েড এবং গ্যামেটোসাইট। তাহলে মস্কিটোর মধ্যে কি আছে, মাইক্রোগ্যামেট, ম্যাক্রোগ্যামেট, জাইগোট, ও কাইনেট, ও সিস্ট কন্টেনিং স্পোরোজয়েড। এগুলো আমরা পরে বলবো, এখন তোমার হয়তো মুখস্থ করতে হবে, এখন পরে আবার আসতেছে। এখানে দেখো আমরা নাম জানলাম কি ট্রপোজয়েড, তাই তো? ট্রপোজয়েডের একটা ফিগার দেখলাম, নাম পেলাম। ট্রপোজয়েড হলো দুই ধরনের, একটা আর্লি ফর্ম এবং গ্রোয়িং ফর্ম, অথবা লেট লেট ট্রপোজয়েড বলতে পারি, আর্লি ট্রপোজয়েড বলতে পারি, এবং গ্রোয়িং ট্রপোজয়েড অর লেফট ট্রপোজয়েড। আর্লি ট্রপোজয়েড ওটা সাধারণত শেপটা হলো রিং ফর্ম। এই তোমরা যে রিং পরো কেউ, ছেলেরা তো পড়ার কথা, মেয়েরা পড়ে, তাই তো? রিং এর মতো। কেমন রিং আমরা ফিগারে দেখাচ্ছি। আর গ্রোয়িং ট্রপোজয়েড বা লেট ট্রপোজয়েড এর শেপটা হলো অ্যামিবয়েড শেপ হতে পারে, কমপ্লেক্স ফর্ম, যা একটা বিন্দুর মতো হতে পারে, অথবা ব্যান্ড লাইক মানে ফিতার মতো হতে পারে। হুম। দেখো এটা হলো তোমার ইনফেক্টিভ ফর্ম, ঠিক আছে? এরপরে দেখো এই যে এগুলো দেখো, ট্রপোজয়েড এটা হলো রিং ফর্ম, এটা হলো রিং ফর্ম। দেখো এই যে এগুলো রিং, দেখো তো রিং, এই যে এগুলো কিন্তু আরবিসি, এই গোলাকার এগুলো কিন্তু আরবিসি, বুঝছো? এগুলো এগুলোকে ইনফেক্ট করেনি। এই যে এগুলো এগুলো হলো আরবিসি। এখানে রিং এর মতো লাগতেছে কিনা দেখো তো, দেখো তো রিং, এই যে অনেকগুলো রিং আছে কিনা। এই যে এটা হলো কালোটা, এটা হলো নিউক্লিয়াস, কালো তো বলবো, রেড এটা বলবো, এটা হলো নিউক্লিয়াস। হ্যাঁ। আর অপোজিট হলো, তাহলে এই উপরে যে রিং এর যে উপরে থাকে ওটাকে কি বলি আমরা, কি সিগনেট নাকি বলি? সিগনেট রিং। ওটাকে সিগনেট বলি। আমি কি মেয়েরা বলো, আমি কিন্তু কোনোদিন ইয়ে পড়ি নাই, আংটি পড়ি নাই, দু একদিন পড়ছি হয়তো, তারপর আমি আংটি সম্বন্ধে আমার নলেজ নাই। উপরে যেটা থাকে সেটাকে কি বলি, সিগনেট মনে বলি নাকি, নাকি? তাহলে দেখো তো ওই উপরের অংশটা এটা এটা, আর বাকি এটা হলো রাউন্ডেড, তাই তো? এটা রিং এর বাকি অংশটুকু। হ্যাঁ, এইভাবে দেখা যায়। তারপরে এখানেও দেখো তো, এখানে আরোই ভালো আছে, দেখো তো এটা কি রিং এর মতো লাগতেছে না, দেখো তো এটা, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখো তো আছে। হ্যাঁ, আছে। এখন এখানে আমি পরে পড়াবো, এই যে প্লাজমা ভাইরাসের ক্ষেত্রে শুধু একটা আরবিসিকে একটাই অর্গানিজম ইনফেক্ট করবে, এই যেন তোমার একটা রিং পাচ্ছে, তাই তো? আর আগের স্লাইডে দেখো তো, আগের যে স্লাইডটা আমি দেখালাম, এখানে দেখো একটা আরবিসির মধ্যে দেখো দুইটা তিনটা অর্গানিজম আছে, দেখো দুইটা তিনটা রিং আছে না? প্লাজমা ফ্যালসিফার্মের ক্ষেত্রে একই সঙ্গে দুইটা তিনটা অর্গানিজম ওখানে ইনফেকশন করবে। এই জন্য দেখো এই যে এখানে আছে, এই যে এই আরবিসি দুইটা ইনফেকশন করছে, এখানেও তোমার তিনটা করছে, এখানেও তিনটা, এখানেও তিনটা, তাই তো? এগুলো করে,
এই জন্য এটা বলার উদ্দেশ্য, পরে আমি বলতেছি এটা। তাহলে এই হলো তোমার হলো ট্রপোজয়েড, এটা হলো আর্লি ফর্ম, তাই তো? রিং, আর্লিটা হলো রিং ফর্ম, রিং রিং শেপ। আর লেটটা কেমন? লেটটা হতে পারে, লেট বা গ্রোয়িং ট্রপোজয়েড, যেটা গ্রোয়িং যেটা, সেটা কি একটা বিন্দুর মতো কমপ্লেক্স ফর্ম। অ্যামিবয়েড শেপ হতে পারে, তখন ইস্ট ইস্টে কোনো তোমার শেপ নাই। অ্যামিবয়েড, এই জন্য বলা হচ্ছে অ্যামিবয়েড, নট ফিক্সড। আরেকটা কি বললাম? ব্যান্ড লাইক, ফিতার মতো। দেখো তো, এই যেখানে ফিতার মতো মনে হয়েছে, কিন্তু দেখো তো, এই আরবিসি আরবিসি ফিতার মতো মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। তো এই জন্য তোমার হলো, এই হলো তোমার হলো ট্রপোজয়েড। এখন আমরা পড়বো, তাহলে এই হলো ট্রপোজয়েড। তার ট্রপোজয়েডের দুইটা ফর্ম, একটা আর্লি যেটা, সেটা শেপ হলো রিং ফর্ম। আর গ্রোয়িং ট্রপোজয়েড বা লেট ট্রপোজয়েড, এটার শেপ হলো অ্যামোয়েড শেপ হতে পারে, কমপ্যাক্ট ফর্ম হতে পারে, বা ব্যান্ড লাইক হতে পারে। ঠিক আছে? আর গ্যামেটোসাইটস কেমন হবে? এই gametocytes of the plasma falciparum is the largest and banana shaped or the eccentric, while others are smaller and rounded or spherical. এই গ্যামেটোসাইট যেমন তোমার হলো ফ্যালসিপারামের ক্ষেত্রে যেটা শেপটা হয় ব্যানানা শেপটা বলতে পারো, বা ক্রিসেন্ট্রিক। তবে বইতে ক্রিসেন্ট্রিক বেশি আছে, তোমরা এই জন্য ক্রিসেন্ট্রিকটা বলবা, অর্ধচন্দ্র। ঠিক আছে? এটাই বলবা। ব্যানানা শেপটা অনেকেই বুঝতেই পারবে না, আর সবাই তো বই পড়ে না তো। আমাদের টিচারের একটা খারাপ দেখি, বই পড়তে চায় না। হুম, নতুন নতুন বই পড়তে চায় না, এটা একটা সমস্যা। যারা তুমি একটা বলবা, তা ওরা জানবেই না। আর নিজে না জানলে তুমি এটা বলবা, সেটা ইয়ে করতে পারবে না, ক্যাচ আউট করতে পারবে না। তাহলে প্লাজমা ক্যালসিয়ামের ক্ষেত্রে গ্যামেটোসাইট হলো ক্রিসেন্ট্রিক ফর্ম, আর অন্য তিনটার ক্ষেত্রে হবে ছোট এবং রাউন্ডেড অথবা স্ফেরিক্যাল। এগুলো আমরা এখন ইয়েতে যাই, দেখো ফিগারে যাই। এটা হলো সাইজন, এটা হলো সাইজন, এটা এটা সাইজন এটা। আর এই যেখানে ধর গ্যামেটোসাইট, প্লাজমা ফেলসিপারম, আমি গ্যামেটোসাইট কি বললাম? লার্জেস্ট, এবং কি ফর্ম বললাম? ক্রিসেন্ট্রিক, ব্যানানা শেপ। এখানে দেখো কিসের অর্ধচন্দ্র অথবা ব্যানানার মতো দেখা যাচ্ছে কিনা, এই যে এটা এবং এটা। ঠিক আছে? হ্যাঁ, আরো ভালো ফিগার আছে, পরে আবার আরো আরো দেখবো, দেখাবো। আরেকটা দেখো, এটা হলো তোমার ভাইভাক্সের ক্ষেত্রে কি বললাম? স্মল এবং হলো রাউন্ডেড বা স্ফেরিক্যাল। আছে না এটা? এই দেখো তো, এটা হয়েছে, এই ধরনের তোমার ফিগার পাওয়া যাবে। আচ্ছা, এখন তাহলে এগুলো দেখানোর উদ্দেশ্য তোমাদের মাইক্রোবায়োলজিস্ট বানানোর উদ্দেশ্য নয়, পরে লাগবে। তাহলে আমার ফিগার গুলো জানলাম, এখন আমরা জানবো লাইফ সাইকেলটা জানবো আমরা। লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম, এটা ভালো করে খেয়াল রাখো। ভাইবা বলো বা রিটেন বলো, বা বোঝার ক্ষেত্রেও একটু জটিল না, মন দিয়ে শোনো, ইয়ে হবে। এটা যেহেতু তোমার মশা, মাছি কামড়েছে, তার তার কি মৌমাছি, কি বলে, ফিমেল অ্যানোফিলিস মসকিটো কামড়েছে, তার সেখানে একটা সাইকেল হবে। আরেকটা মানুষের মধ্যে যখন অসুখ হবে, তখন একটা সাইকেল হবে। এই দুইটা সাইকেল, টু স্টেজ কি আছে। এবং এখানে কি ম্যান হলো, তোমরা জানো যে ইন্টারমিডিয়েট হোস্ট ম্যান কোথায় কোথায়? একটা ম্যালেরিয়া, আর একটা হলো হাইড্রেটেড ডিজিজ। হাইড্রোসিস। আর বাদ বাকি সবগুলোই হলো তোমার প্রিমিটিভ হোস্ট। আর এই ওই সেই সূত্র থেকে আসো, ইন্টারমিডিয়েট হোস্ট হলো ম্যান। কি জন্য বলা আছে? অ্যাজ দ্য প্যারাসাইট রিপ্রোডিউসেস বাই অ্যাসেক্সুয়াল মেথড ইন ম্যান। তাহলে এই সময় বলা হবে তোমাকে, মানুষ ম্যানের ক্ষেত্রে কি ধরনের হোস্ট এবং কেন। তখন তোমার উত্তর হলো ম্যান ইজ ইন্টারমিডিয়েট হোস্ট ইন কেস অফ ম্যালেরিয়া প্যারাসাইট, because parasite reproduce in this case by asexual method. আমি কি ইন্টারমিডিয়েট হোস্টটাকে বলছিলাম, যে স্টেজে, যে হোস্টের মধ্যে
লার্ভাল স্টেজ অথবা অ্যাসেক্সুয়াল স্টেজ অতিবাহিত করে সেটাকে বলবো ইন্টারমিডিয়েট। আর ডেফিনেটিভ তাকে বলবো যেখানে সেক্সুয়াল স্টেজ অথবা অ্যাডাল্ট স্টেজ অথবা সেক্সুয়াল স্টেজ থাকতে হবে, সেটা হলো হচ্ছে ডেফিনেটিভ। এখানে হবে অ্যাসেক্সুয়াল মেথডে রিপ্রোডিউস করে। আচ্ছা, আর তার ডেফিনেটিভ ফার্স্টকে ফিমেল অ্যানাফিলিস মস্কিটো কি জন্য সেক্সুয়াল মেথড অফ রিপ্রোডাকশন অফ দুটা ফেজ আমরা পাইলাম, ফার্স্ট দুটা পাইলাম। এখন আমরা হিউম্যান সাইকেল এটা এখন পারবো। হিউম্যান সাইকেলের চারটা ফেজ এবং ইনফেক্টিভ ফর্মকে স্পোরোজয়েড। মশা যখন কামড় দিল তখন স্পোরোজয়েড আমাদের বডিতে প্রবেশ করলো স্কিনের মাধ্যমে। তারপরে আমাদের আমাদের হলো ডিজ। ডিজের ফেজ করে চারটা ফেজ। একটা প্রি র্যাথোসাইটিক বা প্রাইমারি র্যাথোসাইটিক ফেজ, তারপর হলো সাইজোগনি, মানে হলো সাইজোগনি বলতে আরবিসি আছে। তা প্রি ইরাথোসাইটিক, ইরাথোসাইট মানে হলো আরবিসি। তাহলে তারপর 2 নম্বর হলো ইরাথোসাইটিক সাইজোগনি, 3 নম্বর হলো গ্যামেটোগনি, ল্যাটেন স্টেজ বা হেপাটিক স্টেজ। তাহলে 1 নম্বর প্রি ইরাথোসাইটিক বললাম কেন, বা প্রাইমারি একজো ইরাথোসাইটিক সাইজোগনি কেন বললাম, মানে আরবিসি কে ওরা তো ইনফেকশন করে কোথায়, প্লাজমোডিয়াম আরবিসি কে, তাই তো। তো প্রথমে কিন্তু আরবিসি কে ইনফেকশন করবে না, প্রথমে যাবে লিভারে। এই কারণে বলা আছে যখন আরবিসি কে যখন বলবো তখন বলবো ইয়াথোসাইটিক সার্জারি। তো আরবিসি কে ইনফেকশন করার আগে তারা প্রথম যাবে লিভারে, এই জন্য বলা হচ্ছে প্রি ইয়াথোসাইটিক সার্জারি, অথবা বলতে পারি প্রাইমারি একজো ইয়াথোসাইটিক সার্জারি। তো তারপরে ইয়াথোসাইটিক সার্জারি হলো, তারপর তোমার যে আরবিসির মধ্যে আরেকটা হবে গ্যামেটোগনি। আর ল্যাটের স্টেজে এখানে হবে কি তোমার, এটাও তোমার হবে ওই আরবিসির বাইরে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়েছে এটাও তোমার একজো ইয়াথোসাইটিক সার্জারি। 3টা স্টেজ 4টে স্টেজ তাহলে হলো। এখন আমরা পড়বো প্রি ইয়াথোসাইটিক সার্জারি। এখানে দেখো this stage occurs in liver and it is so named because it occurs before the invasion of RBC। ঠিক আছে, কেমন হচ্ছে দেখো, মস্কিটো বাইট করলো, বাইট করার পরে কোন ফর্মটা প্রবেশ করলো, ইনফেক্টিভ ফর্ম হলো স্পোরোজয়েড। স্পোরোজয়েড ইনজেক্টেড টু হোস্ট প্রবেশ করলো, তারপর তারা যাবে কোথায়, স্প্রেড টু সারাউন্ডিং টিস্যু, আশেপাশে এরিয়াতে চলে গেল। এরপর চলে গেল কোথায়, পেরিফেরাল সার্কুলাস হয়ে গেল, ব্লাড সাপ্লাই চলে চলে সিস্টেমিক সার্কুলাস চলে গেল। যাওয়ার পরে কি হবে, এরা যাবে তোমার লিভারে যাবে, এবং লিভারে যাবে কি, লিভার প্যারেনকামা, ইন্টার লিভার প্যারেনকামা চলে গেল। এবং ওইখানে এই স্পোরোজয়েড চেঞ্জ হবে তোমার ডাইরেক্টলি সাইজন্ডে তৈরি হবে, বিকাম চেঞ্জ হয় সাইজন তৈরি হবে। সাইজন থেকে আবার সাইজন থেকে আবার যখন রাপচার হবে, সাইজনের মধ্যে তোমার ম্যারোজয়েড থাকে, অনেক ম্যারোজয়েড থাকবে। এই ম্যারোজয়েড এই সাইজন রাপচার হলে ম্যারোজয়েড তখন রিলিজ হবে, ঠিক আছে। এখন ম্যারোজয়েড তোমার হলো 2 ধরনের, একটা হলো মাইক্রোম্যারোজয়েড আর একটা হলো ম্যাক্রোম্যারোজয়েড। মাইক্রোম্যারোজয়েড ইন্টু সার্কুলেশন, মানে আবারও ব্লাডে চলে যাবে এবং ইনফেকশন করবে আরবিসি কে, তখন তো শুরু হলো তোমার ইয়াথোসাইটিক সাইজোগনি। এটা পরে স্টেজে আসছে, পরের স্লাইডে। আর ম্যাক্রোম্যারোজয়েড এটা কি করবে, ওই লিভারে থেকে যাবে, লিভারে থেকে গেলে ওখানে ডরমেন্ট স্টেজ থাকবে, ওইখান থেকে হিমোজয়েড তৈরি হয়ে ল্যাটেন স্টেজে চলে যাবে। এগুলো পরে আসতেছি, এখন দেখো ডিউরেশন কত। প্লাজমা ফ্যালসিয়ামের ক্ষেত্রে সময় লাগে 6 দিন, ভাইরাসের ক্ষেত্রে 8 দিন, ওভালির ক্ষেত্রে লাগে 9 দিন। এই টাইমগুলো অবশ্যই খেয়াল রাখবে, এগুলোই কিন্তু তোমার পরীক্ষা আসে, ভাইবা যদি হয় রিটেনও আসে, এমসিকিউ বলো বা ইয়ে বলো আসে এগুলো কিন্তু। আচ্ছা, তারপর হলো ইরাইথোসাইটিক সার্জারি। তাহলে এইখানে আমরা দেখে নেই, দেখো আগে আমরা ইয়েতে যাই, ফিগারে। এই ফিগারে দেখো
এই দেখো মস্কিটো বাইট করলো, তাই তো? এই ফিগারে দেখো দুইটা সাইকেলই একসঙ্গে দেওয়া আছে, একটা হলো হিউম্যান সাইকেল, এটা হলো হিউম্যান সাইকেল, আর এটা হলো মস্কিটো সাইকেল। হিউম্যান সাইকেল দেখো, এই মস্কিটো যখন বাইট করলো, এই দেখো এখানে বাইট করলো, তাই তো? বাইট করার পরে এখানে প্রবেশ করলো কি স্পোরোজয়েড। স্পোরোজয়েড কি হবে তখন? গোস টু সারাউন্ডিং টিস্যুতে, আশেপাশের টিস্যুতে চলে গেল। এখানে গেল কোথায়? সিস্টেমিক সার্কুলেশন চলে গেল, তাই তো? সিস্টেমিক সার্কুলেশন চলে গেল কিন্তু তারা আরবিসি ইনফেকশন করবে না। যাবে কোথায়? একদম তোমার লিভারে চলে যাবে। ঠিক আছে, এই লিভারে চলে যাবে। ঠিক আছে, লিভার সেলে গেল, লিভার সেলকে ইনফেকশন করলো। ওখানে লিভার সেলে গিয়ে করবে কি, এই সাইজে তোমার স্পোজাইট গেল, স্পোজাইট থেকে তৈরি হবে তোমার কি সাইজন, তাই তো? এই যে এটা হলো সাইজন। হ্যাঁ, ঠিক আছে। এই যেখানে তোমার হলো এই লিভার সেলকে স্পোজাইট যাচ্ছে, দেখো এখানে ইনফেকশন করলো এবং এখানে ইনফেকশন করলো, পরে এটা হলো চেঞ্জ হয় হলো কি সাইজন। এই সাইজন, এইটা হলো সাইজন, এই দেখো রাউন্ডেড এই এবং এই যে কি রেডিশ কালার দেখা আছে, এগুলো হলো তোমার মেরোজয়েড। এই সাইজন গ্লোবুলার স্ট্রাকচার, গ্লোবুলার বা স্ফেরিক্যাল, তাই তো? এই যে এখন এই সাইজন আলটিমেটলি রাপচার যদি হয়, তো এখান থেকে লিবারেশন হবে কোথায়, কি হবে? মেরোজয়েড। মেরোজয়েড দুই ধরনের, একটা মাইক্রো মেরোজয়েড এবং ম্যাক্রো মেরোজয়েড। মাইক্রো ছোট আর ম্যাক্রোটা বড়। মাইক্রো মেরোজয়েড কি করবে? এই মাইক্রো মেরোজয়েড তোমার আসবে সিস্টেমিক সার্কুলেশন আসবে এবং আরবিসি গিয়ে তোমার ইনফেকশন করবে, তখন শুরু হবে তোমার ইয়াথোসাইটিক সাইকেল। আর এই যে ম্যাক্রো মেরোজয়েড যেটা থাকলো, এটা তোমার লিভারই থেকে যাবে ডরমেন্ট স্টেজে, ওখান থেকে তোমার হিপনোজয়েড তৈরি হবে এবং ল্যাটেন্ট পিরিয়ডে চলে যাবে, যেটা পরে আমি আসতেছি। এটুকু বুঝলা তো? তাহলে মশা কামড় দিল, কামড় দেওয়ার পরে তোমার সেখানে সারাউন্ডিং টিস্যুতে সরে গেল, সেখান থেকে সিস্টেমিক সার্কুলেশন সরে গেল, গিয়ে ডাইরেক্টলি চলে যাবে কোথায়? লিভারে যাবে। লিভারে গেলে ইনফেকশন করলো এবং সেখানে তোমার লিভার সেলে প্রবেশ করলে তখন হবে তোমার সাইজন। সাইজনের মধ্যে অনেকগুলো ম্যারোজয়েট পাওয়া যায়। সাইজন রাপচার হলে তোমার ম্যারোজয়েট রিলিজ হবে, এবং ম্যারোজয়েট দুই ধরনের, মাইক্রো ম্যারোজয়েট এবং ম্যাক্রো ম্যারোজয়েট। মাইক্রো ম্যারোজয়েট তোমার সিস্টেমিক সার্কুলেশন চলে গেল, আরবিসি ইনফেকশন করলো, হলো কি ইয়াথোসাইটিক সাইকেল শুরু হয়ে গেল। আর ম্যাক্রো ম্যারোজয়েট যেটা থাকলো সেটা তোমার করবে লিভারে থেকে গেল, ডরমেন্ট স্টেজে থাকবে, যেটা পরে আসছে জানি। তাহলে এটা আরো বলে নাই, প্রি ইয়াতে স্যাটিসফাইজার নেই। আমরা এখানে প্রশ্ন 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 জিজ্ঞাসা করি যে প্রি ইয়াতে স্যাটিসফাইজার কোথায় হয়? অবশ্যই বলতে হবে লিভারে হয়। ঠিক আছে, এটা হয় লিভারে, ঠিক আছে। তাহলে দিস স্টেজ অকার্স ইন লিভার। ভাইবার কোশ্চেন একটা পেয়ে গেল, ইট ইজ সো নাম বিকজ ইট অকার ডু দ্য ইনফেকশন অফ বারবিস। এখানে কি হলো? মস্কিটো বাইট করলো, স্পোরাইট ইনজেক্টেড টু হোস্ট ফার্স্ট, তারপর সারাউন্ডিং টিস্যুতে গেল, স্প্রেড করলো, তারপর পেরিফেরাল সার্কুলেশন চলে গেল, তারপর লিভারে চলে গেল। এখানে চেঞ্জ হলো কি সাইজন। সাইজন রাপচার হয়ে গেলে তোমার স্পোরাইট লিভারেশন হবে। স্পোরাইট দুই ধরনের, মাইক্রোমারোজয়েট এবং ম্যাক্রোমারোজয়েট। মাইক্রোমারোজয়েট কি সার্কুলেশন চলে গেল, আর ম্যাক্রোমারোজয়েট তোমার লিভারেই থেকে গেল। তাহলে এখন এই যে মাইক্রোমারোজয়েট আর বেশি সার্কুলেশন হয়ে গেল, তারপরে কি হচ্ছে দেখো। ও স্টেজটা কত, টাইমটা কত? ক্যালসিয়াম হলো 6, ভাইব্যাক্স 8, আবার আর হলো ওভালি হলো 9। 6, 8, 9, 7টা শুধু বাকি থাকবে। 6, 8, 9, এই খেয়াল রাখবে। এরপরে শুরু তোমার হলো ইরাইটোসাইটিক সাইজেগনি। এই যে মাইক্রোমারোজয় তোমার আরবিসি ইনফেকশন করলো, তখনই শুরু হলো ইয়াথোসাইটিক সাইজেগনি। এখানে চেঞ্জটা কি হবে দেখো সিকুয়েন্সগুলো। এখানে মাইক্রোমারোজয়েট ইন্টারসেলুলার আরবিসি, এখান থেকে হলো তোমার ট্রপোজয়েট। ট্রপোজয়েট থেকে হবে তোমার সাইজন। সাইজনের মধ্যে যখন আবার রাফসার হবে, তখন আবার আগের মতো লিবারেশন অফ মেরোজয়েট। এই মেরোজয়েটটা আবার তোমার হেলদি আরবিসি কে ইনফেকশন করবে এবং সাইকেল আবার দাস এই রিপিটেড, এই সাইকেলটাই, এই যে আরবিসি সাইকেলটা আবার চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই ইরাটো প্রি সাইটিক সাইজের, মানে এখানে আমরা দেখছি কি মাইক্রো তোমার স্পোরাইট হলো, লিভারে গেল, ওখানে হলো তোমার কি সাইজন একবার তৈরি হলো, সাইজন রাফসার হয়ে গেল, হয়ে গেল ম্যারোজয়েট তৈরি হলো। এখানে আবার দেখো
আরবিসি কে মাইক্রোম্যারোজয়েট এখানে ইনফেকশন করলো, ওখান থেকে প্রথম হচ্ছে ট্রপোজয়েট, ট্রপোজয়েটের পরে হচ্ছে তোমার সাইজন, সাইজন রাফসার হলো, তারপরে তোমার হলো মেরোজয়েট তৈরি হলো। এই মেরোজয়েটটা আবার কি আবার আরবিসি কে ইনফেকশন করবে, সাইকেল ইজ রিপিটেড। এখন এইখানে দেখো, দিস হাইজোমনিক সাইকেল ইজ কন্টিনিউড ফর এ কনস্ট্যান্ট পিরিয়ড। In course of time, infection tends to die out either due to exhaustion of sexual asexual reproduction capacity or due to spontaneous destruction of parasite. এই সাইকেলের কয়েক সাইকেল হওয়ার পরে প্যারাসাইট দুর্বল হয়ে যায়, ঠিক আছে, দুর্বল হওয়ার পরে সে নিজেই এমনি মারা যাবে, অথবা সে তার সেক্সুয়াল ক্যাপাসিটি এটা তার নষ্ট হয়ে যাবে, তখন আর অর্গানিজম নতুন করে প্রবেশ করবে না, আলটিমেটলি তোমার অর্গানিজম বডি থেকে ক্লিয়ার আউট হয়ে যাবে। হুম, এখানে আমার ফিগার এখন দেখি, এবং এটার সময়টা লাগে কত দেখো, এবং এই সময় তোমার জ্বরটা হয়। আরবিসি এই যে তোমাকে এখন ফিগার আমরা কোশ্চেন করবো কোন ফেজে তোমার ফিগার হয়, বলতে হবে ইরাইথোস্ট্যাটিক সাইটোপেনি, এই সময় তোমার ফিগার হয়, ঠিক আছে। এই সময় তোমার কি হয়, ফিভার যখন হবে তখন আরবিসি লাইসিস হবে, তখন তোমার হবে কি, ওখানে তোমার কি যে সাইটোকাইন রিলিজ হবে, যেমন গামা ইন্টারফেরন, এগুলো তোমার কি হবে, ব্রেনে চলে গেলে তখন রিভার হবে, আর তোমার হবে ফিভার হবে। এবং টাইম কত, ভাইভাগ সেলসিয়াস এবং ওভারলি তিনটারই ক্ষেত্রে হলো 48 ঘন্টা, ঠিক আছে, 2 দিন। ম্যালেরিয়ার ক্ষেত্রে, প্লাজমোনিয়া ম্যালেরিয়ার ক্ষেত্রে 72 ঘন্টা, 3 দিন। এখন এখানে দেখো ফিগারটা আবার দেখাই, তাহলে এই যে মাইক্রোম্যারোজয়েড সিস্টেমিক সার্কুলেশন চলে আসলো, আর বেশি ইনফেকশন করলো, তাই তো। ইনফেকশন করার পরে, ইনফেকশন করলো, করার পরে এরা প্রথম তো চেঞ্জ হয় কি হলো, এই এখানে আর বেশি ইনফেকশন করলো, ভিতরে চলে গেলো, চলে গিয়ে প্রথম কি হলো, ট্রপোজয়েড, ঠিক আছে, ট্রপোজয়েড, ট্রপোজয়েড হয়ে এখান থেকে আবার হবে কি সাইজন, সাইজনের মধ্যে ম্যারোজয়েড থাকে, সাইজন যখন রাফসার হয়ে যায় তখন তোমার অনেকগুলো ম্যারোজয়েড তোমার রিলিজ হবে, ঠিক আছে। এখন এই ম্যারোজয়েড যে তৈরি হলো, এই ম্যারোজয়েড গুলো করবে কি, তোমার আবার নতুন আরবিসিকে ইনফেকশন করবে, যখন এই সাইকেলটা চলতে থাকবে, ঠিক আছে। এবং কয়েক সাইকেল চলার পরে এই যে মাইক্রোম্যারোজয়েড গুলো অটোমেটিক নিজেই ডিস্ট্রয় হয়ে যাবে, কি জন্য, যে তাদের এক্সজশন হয়ে যাবে, তারা মারা যাবে, তারপরে তোমার রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি সেটাও নষ্ট হয়ে যাবে, যার ফলে তারা এমনিতে মারা যাবে, তখন আর নতুন করে তৈরি হবে না। আর কিছু অংশ হবে কি, এই যে তোমার এই মাইক্রোম্যারোজয়েড তৈরি হলো, রিলিজ হলো, এরা তোমার করবে কি, এই যে এইখানে দেখো, এরা তখন তোমার চলে যাবে আবার লিভারে চলে যাবে, লিভারে চলে গেলে তখন সাইকেল শুরু হলো গ্যামেটোগনি সাইকেল, ঠিক আছে। এখানে এখন দেখো তাহলে, তাহলে এখন তোমার ইয়াতে সাইজনি আহ না বোঝার কিছু কিছু আছে। তাহলে মাইক্রোম্যারোজয়েড তোমার ওই যে লিভার তোমার আসলো, আসে আরবিসি কে ইনফেকশন করলো, পরে চেঞ্জ হলো কি ট্রপোজয়েড, ট্রপোজয়েড থেকে চেঞ্জ হয়ে গেল সাইজন, সাইজন যখন আপসা হয়ে যাবে তখন হবে তোমার ম্যারোজয়েড ডিভাইডেশন হবে, হয় সেই ম্যারোজয়েড হবে কি, কিছু ম্যারোজয়েড হবে কি হেলদি অন্য আরবিসি কে ইনফেকশন করবে, যার ফলে আবার সাইকেলটা রিপিটেড হবে, কিন্তু এই সাইকেলটা মানে কন্টিনিউয়াস কতদিন করবে, কিছু কয়েকটা সাইকেল হওয়ার পরে এই ইনফেকশনটা ভালো হয়ে যাবে, কিন্তু জন্য প্যারাসাইট স্পন্টানিয়াসলি মারা যাবে, অথবা তার যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে, যার ফলে আর নতুন করে তৈরি হবে না, আর ডিজিজ ভালো হয়ে যাবে। এখন এই কিছু এই যে তোমার হলো মেরুজাত হলো, ওগুলো এখন কি করবে, এই এখন ওইখানে দেখো, আফটার সিরিজ অফ ইয়াথোসাইটিক সাইকেল, সাম মেরোজয়েড ইনসাইড দ্য আরবিস অফ ক্যাপিলারি অফ ইন্টারনাল অর্গান, যেমন স্প্লিন, বোন ম্যারো, and develops into the sexual form, ওটাকে বলা হচ্ছে গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট দুই ধরনের আছে, মেল অ্যান্ড ফিমেল গ্যামেট।
Only mesogametocytes are found in peripheral blood. ঠিক আছে, এই ইয়াথোসাইটিক সাইকেলে লাস্টে কি তৈরি হলো, ম্যারোজয়েড তৈরি হলো, তাই তো? তাহলে কিছু ম্যারোজয়েড করলো কি, নতুন আরবিসিকে ইনফেকশন করলো, করে কয়েক সেকেন্ড এভাবে চলবে। আর কিছু ম্যারোজয়েড হলো কি, তারা ওই ইন্টারনাল অর্গানের যে ক্যাপিলারি, যেমন বোন ম্যারো স্প্লিন, এইখানে তারা চলে যাবে, এইখানে গিয়ে তোমার সেক্সুয়াল ফর্ম তৈরি করবে, নাম হলো গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট দুই ধরনের আছে, একটা মেল গ্যামেটোসাইট আর একটা ফিমেল গ্যামেটোসাইট। এবং এগুলো আবার ম্যাচুর যখন হয়ে যাবে, এই এই ম্যাচুর গ্যামেটোসাইট গুলোই তোমার চলে আসবে তোমার পেরিফেরাল ব্লাড, ইম্যাচুর গুলো আসবে না। তাহলে এই হলো তোমার গ্যামেটোসাইট, এই সাইকেলটা বলা হচ্ছে গ্যামেটোগনি। এবং এই সময়টা লাগে কত, 96 আওয়ার। এবং এই সময় কোনো জ্বর হবে না। গ্যামেটোসাইট ডু নট প্রডিউস এনি ফিভার রিঅ্যাকশন। এবং গ্যামেটোসাইটের ইম্পর্টেন্সটা কি, এটাই তোমার হলো বংশ রক্ষা, বংশ বৃদ্ধির জন্য এটাই হয়। Gametocyte produced for the propagation of and ultimately continuation of species. ঠিক আছে, বংশ রক্ষা, এখানে বংশ বৃদ্ধি হবে গ্যামেটোসাইটের মাধ্যমে। তাহলে আমরা জিজ্ঞাসা করি কি, গ্যামেটোসাইটের ইম্পর্টেন্স কি এখানে, প্রোপাগেশন প্রোপাগেশন এন্ড আলটিমেট কন্টিনিউশন অফ স্পিসিস, বংশ রক্ষার জন্য। আর ফিভার এই সময় হবে না। আর তোমার ফিভার কখন হবে তোমার, ইয়াইথোসাইটিক সাইজোগনি। ইয়াথোসাইটিক সাইকেল। তাহলে এগুলো আমরা জিজ্ঞাসা করি ভাইবাতে, রিটেন এগুলো আসে, সময়গুলো ভালো করে জানো। এরপরে এখন দেখো ল্যাটিন স্টেজ। ল্যাটিন স্টেজ এখানে কি দেখো, after the establishment of blood infection, the initial tissue phase, that means pre-erythrocytic phase, disappears completely in Plasmodium falciparum, whereas in Vivax and Plasmodium falciparum, it persists in the liver cell as dormant form, এটাকে বলা হয় resting phase. The resting phase of parasite, এটাকে বলা হচ্ছে ল্যাটিন স্টেজ। এখানে বলা হয়, এখানে যে প্যারাসাইটটাকে বলা হচ্ছে হিপনোজয়েড, which is capable of developing into merozoite and responsible for relapse of Vivax and ovale. এখানে দেখে নাও, দেখো তোমরা প্রথমে পড়েছ ইয়াথোসাইটিক সাইকেলে শেষ প্রি ইয়াথোসাইটিক সাইকেল, এখানে দেখছো কি, এই যে সাইজন রাখা হলো, লিবারেশন কি হলো, মেরোজয়েড, তাই তো? মেরোজয়েড কি দুই ধরনের, একটা মাইক্রোম্যারোজয়েড এবং ম্যাক্রোম্যারোজয়েড। মাইক্রোম্যারোজয়েড আসলে কোথায়, সিস্টেম সার্কুলেশন আসলে আসে, তাকে ইনফেকশন কাকে করলো, আরবিসিকে, তখন শুরু হলো ইয়াথোসাইটিক সাইজোগনি। আর এই ম্যাক্রোম্যারোজয়েড যেটা হলো, এরা কি করবে, এরা লিভারে থেকে গেল, তাই তো? এটাই তোমার লিভারে ডরমেন্ট স্টেজে থাকে যায়, হ্যাঁ, সুপ্ত অবস্থা থাকে, ল্যাটেন্ট স্টেজে থাকে, অবস্থা থাকে যায়। এটাই তোমার কিছুদিন পরে হবে কি, অনেক দিন পরে হবে কি, এখান থেকে তোমার তৈরি হবে হিপনোজয়েড। হিপনোজয়েড তৈরি হলে তখন তোমার শুরু হলো তোমার ল্যাটেন্ট পিরিয়ড। এটা আমরা এখন দেখাচ্ছি যে এই 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 ক্ষেত্রে। এবং এখানে তাহলে এখন দেখো, হিপনোজয়েড থেকে তোমার আবার তোমার এই হিপনোজয়েড যে তৈরি হলো, হিপনোজয়েড থেকে আবার তোমার তৈরি হবে মেরোজয়েড। মেরোজয়েড তৈরি হলে আবার তোমার আরবিসি ইনফেকশন করবে, এইভাবে তোমার ইনফেকশন করবে। এখন এইখানে তোমার এই যে এখানে দেখো ল্যাটেন্ট স্টেজ, দেখো এই যে তোমার হিপনোজয়েড, এই যে বলা হলো তোমার হলো যে এই যে হিপনোজয়েড তোমার বলা বলা যে হলো ম্যাক্রোম্যারোজয়েড, ফ্যালসিফার্মের ক্ষেত্রে তৈরি হয় না। ঠিক আছে, আপনার তো স্টেবল ব্লাড ইনফেকশন মানে কি, তোমার ম্যালেরিয়া অ্যাটাক হলো, ঠিক আছে, ম্যালেরিয়া অ্যাটাক হলো, তারপরে ম্যালেরিয়া ভালো হয়ে গেল, তারপর অর্গানিজমের যে তোমার এই যে সাইকেল ফেজে যে তোমার রেস্টিং ফেজ থাকতেছে কোনটা, ম্যাক্রোম্যারোজয়েড, এটাও তোমার ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু প্লাজমা ভাইবাক্স এবং ফ্যালসিয়াম ম্যালেরি ওভালি, এই ক্ষেত্রে ওই দুটা রেস্টিং স্টেজ হিসেবে থেকে যায়। থেকে গেলে ওইখান থেকে তোমার ম্যারোজয়েড তৈরি হবে এবং আবারও তারা রিল্যাপস করতে পারে, রিল্যাপস করতে পারে। ঠিক আছে,
এটাই হলো অবস্থা। তাহলে এইখানে আমরা ফিগারে একটু দেখে নেই। এখানে দেখো, তাহলে এই যে দেখো এখানে, এই যে এখন যেটা বলা হলো গ্যামেটোগনি বলা হলো না, এই যে গ্যামেটোগনি সাইডটা, এই যে তোমার এই যে এখানে তৈরি হলো মাইক্রোম্যারোজয়েট এবং ম্যাক্রোম্যারোজয়েট। এই ম্যাক্রোজয়েট থাকে গেল তোমার লিভারে, ম্যাক্রোজয়েট লিভারে থাকে গেল, লিভারে থাকে গেলে কি হবে, সেখানে তোমার হিপনোজয়েট তৈরি হলো, হিপনোজয়েট থেকে আবার ম্যারোজয়েট তৈরি হবে, এবং তোমার হলো টাইম টু টাইম ব্লাডে চলে আসবে এবং আরবিসি ইনফেকশন করবে, আবার জ্বর হবে। এটাকে বলা হয় রিল্যাপস বলা আছে। রিল্যাপস হচ্ছে কার ক্ষেত্রে? ভাইরাস এবং ওভারির ক্ষেত্রে। কিন্তু ফ্যালসিয়ামের ক্ষেত্রে এই রিল্যাপসটা হবে না। এখন এইখানে আমরা দেখে নিই, এখানে আমরা দেখে নিই, দেখো এখানে দেখো, ইন কেস অফ ভাইবাক্স এন্ড ওভারি, এই সাইকেলটা এতক্ষণ যা আলোচনা করা হলো, এটা আমি এখন দেখাচ্ছি। প্রথম মস্কিটো বাইট করলো, কোনটা আসলো? স্পোরোজয়েড, তাই তো? স্পোরোজয়েড আসার পরে ওটা গেল কোথায়? সারাউন্ডিং টিস্যুতে গেল, টিস্যুতে গিয়ে তারপরে কি গেল কোথায়? লিভারে, তাই তো? তাই তো, লিভারে গেলে লিভার সেলকে ইনফেকশন করলো। তাহলে সেটাকে বলবো কি? লিভারের সাইকেলটা, সেটাকে প্রথম সাইকেলটা কি বলবো? প্রি ইরাইথোসাইটিক সাইজোগনি অর প্রাইমারি এক্সো ইরাইথোসাইটিক সাইজোগনি। তারপরে সেখান থেকে আবার তোমার ম্যারোজয়েড তৈরি হলো, হয় কাকে ইয়ে করলো, তার এরপরে সাইকেলটা তাহলে কি হলো? ইরাইথোসাইটিক সাইজোগনি, আরবিসি ইনফেকশন করলো। তারপরে ইরাইথোসাইটিক সাইজোগনি যখন আরবিসি যখন লাইসিস হবে, এই সময়টায় তোমার হবে জ্বর হবে, ম্যালেরিয়া হবে। এটাকে বলা হচ্ছে প্রাইমারি ম্যালেরিয়া। ঠিক আছে? আর আরেক দিকে দেখো, এই যে প্রি অ্যাথোসাইটিক সাইজোগনি, এখানে তৈরি হচ্ছে কি মাইক্রোম্যারোজয়েট এবং ম্যাক্রোম্যারোজয়েট। মাইক্রোম্যারোজয়েটটা তোমার কি হইলো? আরবিসি এখানে, এই ম্যাক্রোম্যারোজয়েট তোমার যে লিভারে থেকে গেল, ওইখান থেকে তৈরি হবে তোমার হিপনোজয়েট তৈরি হবে। ম্যাক্রোম্যারোজয়েট থেকে তৈরি হলো হিপনোজয়েট। হিপনোজয়েডটা আবার কি, এখান থেকে আবার তোমার ম্যারোজয়েড তৈরি হবে, এবং টাইম টু টাইম তারা বেশ কিছুদিন পরে আবার আরবিসি কে অ্যাটাক করবে, তখন তখন আবার তোমার ম্যালেরিয়া হবে। হলো কি, প্রথম হলো ইয়াথোস্ট্যাটিক সাইকেলটা হলো, এবং আবারও ম্যালেরিয়া দেখা দিল, এটাকে বলা হয়। আবার এগেইন যখন হলো, তখন এটাকে বলা হচ্ছে রিল্যাপস, বহুদিন পরে হচ্ছে, তাই তো? তাহলে ইন কেস অফ ভাইরাস এবং ওভারি, এখানে এটা হচ্ছে। আবার বলি, মস্কিটো কামড় দিলো, স্পোরোজয়েট ফর্ম প্রবেশ করলো, তারপরে এটা চলে গেল কোথায়? লিভারে চলে গেল। লিভারে চলে গেলে সেটাকে আমরা বলি প্রি ইয়াথোস্ট্যাটিক সার্জিগনি বা প্রাইমারি এক্সো ইয়াথোস্ট্যাটিক সার্জিগনি। এখন এই প্রি ইয়াথোস্ট্যাটিক সার্জিগনির লাস্ট স্টেজে কি তৈরি হচ্ছে? তোমার ম্যারোজয়েট। ম্যারোজয়েট দুই ধরনের, ম্যাক্রোম্যারোজয়েট এবং মাইক্রোম্যারোজয়েট। মাইক্রোম্যারোজয়েট কি হলো? এই যে একদিকে দেখো মাইক্রোম্যারোজয়েট তোমার কি আরবিসি কে ইনফেকশন করলো, তখন তোমার শুরু হলো কি ইয়াথোস্ট্যাটিক সার্জিগনি, এবং ইয়াথোস্ট্যাটিক ফেজে কি হয়? ম্যালেরিয়া হয়, আর ফিভার হবে। এই সময় এই যে এটাকে বলা হয় প্রাইমারি ম্যালেরিয়া। আর আরেক দিকে তোমার কি, এই যে ম্যারোজয়েট দুই ধরনের, একটা মাইক্রোম্যারোজয়েট, ম্যাক্রোম্যারোজয়েট। ম্যাক্রোম্যারোজয়েট থাকে গেল যেটা, সেটা তোমার ডরমেন্ট স্টেজে থাকবে, ল্যাটিন স্টেজে থাকবে, সুপ্ত অবস্থা থাকবে। এখানে তৈরি হলো তোমার হলো হিপনোজয়েট। হিপনোজয়েট থেকে তৈরি হবে তোমার, হিপনোজয়েট থেকে তৈরি হবে তোমার ম্যারোজয়েট, তাই তো? অনেকদিন পরে ম্যারোজয়েট আবার কি আরবিসি কে টাইম টু টাইম আবার অনেক ইনফেকশন করবে, তখন আবার তোমার ম্যালেরিয়া হলো। প্রথমে তখন স্টেজ বলবো কি ইয়াতে সাইজেগানি। তখন যদি ম্যালেরিয়া হয়, তখন আমরা বলবো রিল্যাপস। এখন ইনকেস অফ ফ্যালসিপারাম এবং ম্যালেরিয়া, এক্ষেত্রে কি হয়? স্পুরো মশা কামড় দিলো, স্পুরোজাইট ফর্ম আমাদের বডিতে প্রবেশ করলো, তারপরে গেল কোথায়? স্পোজে গেল কোথায়? লিভারে। লিভারকে যখন ইনফেকশন করলো, তখন যে সাইকেলটা হলো, তখন সেটার নাম হলো কি প্রি ইরিথ্রোসাইটিক সার্জিমানি বা প্রাইমারি এক্সো ইরিথ্রোসাইটিক সার্জিমানি।
এখন এখানে তোমার লাস্টলি তৈরি হচ্ছে কি মেরোজয়েট, তাই তো? মেরোজয়েট তৈরি হলো, মেরোজয়েট দুই ধরনের, একটা মাইক্রো মেরোজয়েট এবং ম্যাক্রোমেরোজয়েট। কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্রোমেরোজয়েট তৈরি হবে না, শুধুই হবে মাইক্রোমেরোজয়েট। এই মাইক্রোমেরোজয়েটটা কি হবে, আরবিসিকে ইনফেকশন করলো, তখন শুরু হলো কি ইয়াথোসাইটিক সাইজোমানি। এবং এই সময় তোমার হবে কি, এই সময় তোমার হবে, এই সময় তোমার যে জ্বর হবে তখন বলবো প্রাইমারি ফিভার বা প্রাইমারি ম্যালেরিয়া হবে, তাই তো? এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হলো কি, এই যে জ্বর ভালো হয়ে গেল, কিন্তু এই কিছু অর্গানিজম থেকেই যায়, একবার সম্পূর্ণ ক্লিয়ার আউট হতে পারে না। এইটাই 1-2 বছর পর্যন্ত আবারও ম্যালেরিয়া করতে পারে। তখন সেটা বলতেছি আমরা রিক্রুডেসেন্স, রিক্রুডেসেন্স আবারও হচ্ছে। আর ওই যে ভাইবাস এবং ফ্যালসিয়ামের ওভারিতে বলছিলাম কি, ম্যাক্রোমাইজার থেকে তোমার কি হয়তো হিপনোজাইট তৈরি হতো, কিন্তু এখানে তোমার যে তোমার ম্যাক্রোমাইজার তৈরি হচ্ছে না, যার ফলে হিপনোজাইট তৈরি হবে না। আর হিপনোজাইট থেকে আর যদি না হয় তাহলে রিল্যাপস হবে না। তাহলে এখানে রিল্যাপস বলতেছে না, এখানে বলছি রিক্রুডেন্সি। তাহলে এখানে আর বেশি থাকার জন্যই ওটা আবার তোমার পরে দেরি হচ্ছে, এই জন্য বলা হচ্ছে রিক্রুডেন্সি। তাহলে রিক্রুডেন্সি হচ্ছে কি, রিক্রুডেন্সি রেজাল্ট ফ্রম দা পারসিস্টেন্ট অফ ব্লাড ইনফেকশন। তাহলে ব্যাপারটা বুঝছো তো? মশা কামড়াতে বডিতে প্রবেশ করলো, সেটা লিভারে গেল, তখন হলো প্রি সাইজোমানি। তারপরে সেখান থেকে লাস্টে তৈরি হবে কি মাইক্রোমেরোজয়েড। মাইক্রোমেরোজয়েড কি হলো, আরবিসি ইনফেকশন করলো, তখন হলো তোমার ইয়াথোসাইটিক সাইজোমানি। তারপরে সেখানে তখন জ্বর হবে, সেটাকে বলো প্রাইমারি ফিভার বা প্রাইমারি ম্যালেরিয়া বলবো। এবং এই যে প্রাইমারি ম্যালেরিয়া ভালো হওয়ার পরও অর্গানিজম সেই আরবিসির মধ্যেই কিছু থেকে যাবে, অনেক দিন পরে আবারও তোমার ম্যালেরিয়া হবে, সেটাকে বলতেছি রিক্রুডেসেন্স। কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্রো ম্যালেরিয়া তৈরি হবে না, যার ফলে কোনো হিপনোজাইট তৈরি হবে না, যার ফলে রিল্যাপস হবে না। এই জন্য আমরা জিজ্ঞাসা করব, প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করব, আহ এই জন্য প্রশ্ন জিজ্ঞাসা করব তোমার, এই যে আর তোমার হিউম্যান সাইকেল কয়টা স্টেজ? 4টা, তাই তো? প্রি অ্যাথোসাইটিক সাইজোগনি, তারপর কি ইয়াথোসাইটিক সাইজোগনি, গ্যামেটোগনি এবং কি ল্যাটিন স্টেজ, তাই তো? তাহলে প্লাজমোনা ফ্যালসিয়ামের ক্ষেত্রে কয়টা স্টেজ বলো তো? 3টা। এখানে তোমার ল্যাটিন স্টেজ হচ্ছে না, এই যে তোমার এই যে হিমোজাইট তৈরি হচ্ছে না, তাহলে কি ল্যাটিন স্টেজ হচ্ছে না সেখানে, ল্যাটিন স্টেজ থাকবে না। তাহলে কি কোন কোন স্টেজ থাকবে? প্রিয়াথোসাইজোগনি, ইয়াথোসাইটোগনি এবং গ্যামেটোগনি। ঠিক আছে, ভাইবাতে জিজ্ঞাসা করে অবশ্যই খেয়াল রাখবা। তাহলে এই ক্লাসগুলো না করলে এই জিনিসগুলো কেউ জানবে? আচ্ছা, তারপরে এখন এই আমরা এখন পরে ইলাপসিয়া রিক্রুটেন্সি কি, অলরেডি আমরা জানছি, কিন্তু অলরেডি আমরা জানলাম, কিন্তু এটা জাস্ট অন্যভাবে আসে। এটা তোমাদের হয়তো, আমরা সাধারণত সবাইকে ধরি না, যারা ভালো করবো তাদেরকে ধরবো। হ্যাঁ, রিল্যাপস এবং রিক্রুটেন্সি কাকে বলা হয় দেখো, যে clinical attack of malaria due to persistence of exocytic saigoni within hepatocytes, causing reappearance of parasite in blood after a significant interval during which there is no parasitemia in blood. তারপর কি, তাহলে কি হলো, রিপিটেড ক্লিনিক্যাল অ্যাটাক অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া হচ্ছে বারবার হচ্ছে, রিপিটেড হচ্ছে, কি জন্য? ডিউ টু পারসিস্টেন্স অফ এক্সোয়াথোসাইটিক সাইগনি উইদিন হেপাটোসাইট। তাহলে হেপাটোসাইটে এক্সোয়াথোসাইটিক সাইগনি হচ্ছে কোন, তাহলে এখানে কোন ফেসটা থাকতেছে? ম্যাক্রোম্যারোজয়েড, তাই তো? এই ম্যাক্রোম্যারোজয়েডটা কি হচ্ছে, আবার ম্যাক্রোম্যারোজয়েড থেকে হিপনোজয়েড থেকে হচ্ছে, হিপনোজয়েড থেকে কি হচ্ছে, আবারও ম্যারোজয়েড থেকে হচ্ছে, তাই তো? এই ম্যারোজয়েডটা যখন আবার ব্লাডে আসবে, আবার কিছুদিন পর পর আবার চলে আসবে, তখন তোমার হবে তোমার হলো আবার অ্যানিমিয়া হচ্ছে, এটাকেই বলা হচ্ছে রিল্যাপস। ভাইরাসের ক্ষেত্রে লাগে হলো 3 বছর পর্যন্ত হতে পারে,
ওভালের ক্ষেত্রে 1 থেকে 3 বছর পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 3টা জিনিস বলছি। রিপিটেড ক্লিনিক্যাল অ্যাটাক অফ ম্যালেরিয়া 1 নম্বর। 2 নম্বর কি বললাম, ডিউ টু পারসিস্টেন্ট অফ অ্যারজো ইয়াথোসাইটিক সাইজোগনি উইদিন হ্যাপারোসাইট, তাই তো? তাহলে এখানে কি হ্যাপারোসাইটের মধ্যে তোমার ম্যাক্রোম্যালেরিয়া থাকতেছে। 3 নম্বর, ওই ম্যাক্রোম্যালেরিয়া থাকলো, তার জন্য কি হচ্ছে, রিফায়ার্স অফ প্যারাসাইট ইন ব্লাড আফটার সিগনিফিকেন্ট ইন্টারভাল। তাহলে কি হচ্ছে, ওই ম্যাক্রোম্যালেরিয়া থাকলো, ওর ওর থেকে হচ্ছে কি হিমোজয়েড, হিমোজয়েড থেকে তোমার আবারও ম্যারোজয়েড তৈরি হচ্ছে। ম্যারোজয়েড আবার কি ব্লাডে তোমার টাইম টু টাইম আর কিছুদিন পর পর ব্লাডে আসতেছে, তখন যে ম্যালেরিয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রিল্যাপস। এবং এই সময় তোমার ব্লাডে কোনো প্যারাসাইট পাওয়া যাবে, নো প্যারাসাইটেমিয়া, তাহলে আর বেশিকেই ইনফেক্ট করবে। এর টাইমটা কত, প্লাজমা ভাইরাস হইতে পারে আপ টু 3 ইয়ার্স পর্যন্ত, আর প্লাজমা ওভারি হইতে পারে 1 to 3 ইয়ার্স পর্যন্ত হইতে পারে রিল্যাপস। আর রিক্রুটেন্স কি, ইট মিনস রিকারেন্স, রিকারেন্স থেকে তোমার রিক্রুটেন্সি, রিকারেন্স আবারও হবে কি, রিকারেন্স অফ ম্যালেরিয়া ফ্রম পারসিস্টেন্ট ব্লাড ইনফেকশন। ইট অকার্স ইন প্লাজমা ফ্যালসিফেরাম, ম্যালেরিয়াতেও হতে পারে, অকার্স মোস্টলি আপ টু 1 ইয়ার। ঠিক আছে, 1 বছর পর্যন্ত এটা হতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, এই তোমার, তাহলে আমরা এই যে এখানে এই স্লাইডে আমরা যাই এখন, এই তোমার ইয়াথোসাইটিক সাইজোগনি, এইখানে যাই, এখানে নিচের নিচের প্যারাতে দেখো, সাইজোগনি সাইকেল ইজ কন্টিনিউয়াস। In course of time, infection tends to die out either due to exhaustion of asexual reproduction capacity or due to spontaneous destruction of parasites. এখানে ক্ষেত্রে প্লাজমা ভাইরাস এবং ওভালের ক্ষেত্রে এই যে ইয়াথোসাইটিক সাইকেলটা কয়েকটা সাইকেল চলার পরে প্যারাসাইট মারা যাবে, কি জন্য, স্পন্টানিয়াসলি মারা যেতে পারে, অথবা তাদের অ্যাক্সেসুয়াল যে ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে, যার ফলে সেই ওই তোমার ম্যালেরিয়া ভালো হয়ে গেল, ব্লাডে আর কোনো অর্গান থাকবে না, যার ফলে সেখান থেকে আর ভাইরাস এবং ওভালের ক্ষেত্রে তোমার আর এই এখানে কোনো অর্গান থাকবে না। কিন্তু ফ্যালসিফারাম এক্ষেত্রে হবে কি, যতই তুমি ম্যালেরিয়া ভালো হোক না কেন, সেখানে আরবিসির মধ্যে তোমার এই যে তোমার অর্গান থেকে যায়, যার ফলে কিছুদিন পরে আবারও তোমার ম্যালেরিয়া রিকারেন্স করতে পারে। এটাকে বলা হচ্ছে রিক্রুডেন্সি। তাহলে রিল্যাপস বলতেছি কখন, ভাইরাস এবং ওভারের ক্ষেত্রে, সেখানে তোমার প্রাইমারি সাইকেলে তোমার কি হচ্ছে, ম্যাক্রোমাইজারটা তোমার ডরমেন্ট স্টেজে থাকতেছে, সেখান থেকে তোমার সেখানে হিপনোজয়েড তৈরি হচ্ছে, আবার কিছুদিন পরে হিপনোজয়েড থেকে আবার তোমার মেরোজয়েড তৈরি হচ্ছে, মেরোজয়েড আবার আর বেশি আবার সার্কুলেশন চলে আসবে, আর বেশি যখন ইনফেক্ট করবে আবার ম্যালেরিয়া হচ্ছে, এটাকে বলছে রিল্যাপস। আর রিক্রুডেন্সি কাকে বলা হচ্ছে, এটা শুধু হবে তোমার ফ্যালসিফারামের ক্ষেত্রে। এখানে শুধু হবে কি, যে তোমার ম্যালেরিয়া ভালো হয়ে গেল, ভাইরাস এবং ওভারের ক্ষেত্রে অর্গান থাকবেই না। কিন্তু ফ্যালসিফারামের ক্ষেত্রে হয় কি, কিছু অর্গানিজম আরবিসির মধ্যেই থেকে যায়, যার ফলে আবারও তোমার এই ম্যালেরিয়া রিকার করতে পারে, এটাকে বলা হচ্ছে রিক্রুটেন্সি। ওকে, এটা তাহলে ভালো করে দেখে নিও, সময়গুলো কত দেখে নেবা। তাহলে রিল্যাপস আর রিক্রুটেন্সি আমরা জানলাম। এখন আসো মস্কুটো সাইকেল, এতক্ষণ বললাম হলো আমাদের হিউম্যান সাইকেল, এখন মস্কুটো সাইকেল, এটাকে বলি আমরা সাইকেল অফ স্পোরোগনি। ফিমেল অ্যানোফিলিস মস্কুটো যখন, দেখো এখানে ফিমেল অ্যানোফিলিস মস্কুটো আমাদেরকে যখন কামড় দিল, তাই তো, ফিমেল অ্যানোফিলিস মস্কুটো আমাদের কামড় দিল কি কি জন্য, আমাদের রক্ত খাওয়ার জন্য, তাই তো, রক্ত খাওয়ার জন্য কামড় দিল, দিলে কি হবে, তারা রক্ত খাইলো, রক্তের সঙ্গে যদি ওই মানুষটা ইনফেক্টেড হয়, তাহলে সেখান থেকে ব্লাডের সঙ্গে এই যে প্যারাসাইট, আমাদের যে ম্যারাল প্যারাসাইট চলে যাবে, কোনটা, সেটা সেক্সুয়াল ফর্ম এবং অ্যাসেক্সুয়াল ফর্ম দুটাই যেতে পারে। ঠিক আছে, সেক্সুয়াল ফর্ম কোনটা,
সেই তোমার স্পোজয়েড হতে পারে, তোমার তারপর ট্রপোজয় হতে পারে, সাইজেন হতে পারে, সবগুলো যেতে পারে। আর সাইড সবগুলো তারা টেকেন আপ করলো। এবং এই সেক্সুয়াল ফর রিমেইন, তারা বেঁচে থাকবে কিন্তু বাদ বাকি সবগুলোই মারা যাবে। ঠিক আছে। এখন কেরিয়ার কন্টেন্ট বোধ, এখন এই যে মশা যে কামড় দিল, এই যে কেরিয়ার বলছি, ওর মধ্যে মাইক্রো গ্যামেটোসাইট এবং ম্যাক্রো গ্যামেটোসাইট দুটাই থাকে। মাইক্রো গ্যামেটোসাইটকে বলে মেল, আর ম্যাক্রো গ্যামেটোসাইটকে বলে ফিমেল। ম্যাক্রো সব ফিমেলের সবচেয়ে বড় হয়। ঠিক আছে, ফিমেলদের পাওয়ার বেশি, তাই না? পাওয়ার বেশি না নাকি? গোটা পৃথিবী এখন কে চালাচ্ছে? হ্যাঁ, কি? মেয়েরা বলো, মেয়েদের পাওয়ার বেশি না ছেলেদের পাওয়ার বেশি? কার? হ্যাঁ, হ্যালো, মেয়েদের পাওয়ার বেশি। তোমাদের কি উত্তর দিচ্ছ না কেন? মেয়েদের পাওয়ার বেশি। কারণ দেখো বাংলাদেশে সেই মেয়েরাই দেশ চালাচ্ছে, তাই না? মিনিস্টার, প্রাইম মিনিস্টার বলো বা স্পিকার বলো, সবাই। বিদেশে একই অবস্থা দেখো। আর্জেন্টিনাতে কে আছে? আর্জেন্টিনা তো না, হ্যাঁ, ওখানেও আছে। তারপরে তোমার হলো স্পেনে, স্পেনে আছে। স্পেনে, স্পেনে কে আছে? আচ্ছা, তোমার রাজনীতি পড়ো কিনা জানি না। তো যাই হোক, তোমার হলো ফিমেল মানুষের কামড় দিল, ব্লাডের সঙ্গে তারা এই যে সেক্সুয়াল ফর্ম সবগুলো দেখানো করলো। করার পরে সেক্সুয়াল ফর্মটা থাকবে, রেস্ট গুলো ট্রাই করবে। এবং এই যে সেক্সুয়াল ফর্ম দুই ধরনের, একটা হলো গ্যামেটোসাইট বলবো, তাই তো? এই গ্যামেটোসাইট দুই ধরনের, একটা মাইক্রো গ্যামেটোসাইট এবং ম্যাক্রো গ্যামেটোসাইট। মাইক্রো গ্যামেটোসাইট মেল আর হলো ম্যাক্রো গ্যামেটোসাইট ফিমেল। এখন কি হচ্ছে, এটা ডিজিটটা না জানলে হবে। এই যে খাইলো, ওরা চলে গেল মস্কোটো, তো মিড গার্ডে চলে গেল। মিড গার্ডে গেলে কি হবে দেখো, এই যে ওয়ান মাইক্রোম্যাক্রোসাইট আর ম্যাক্রোসাইট বাঁচলো। বাঁচার পরে কি হচ্ছে, এর মধ্যে ফ্লাজেলা থাকে। প্রথমে হবে ফ্লাজেলাটা এক্স ফ্লাজেলেশন, ফ্লাজেলাটা নষ্ট হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, একটা মাইক্রো গ্যামেটোসাইট থেকে হবে চারটা থেকে চার, 4 to 8 মাইক্রোগ্যামেট। দেখো অনেকগুলো। আর ওয়ান ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে শুধু ওয়ান ম্যাক্রোগ্যামেট হচ্ছে। তখন কিন্তু সাইড বললাম না, কিন্তু এখন বলতেছি আমি কিন্তু 4 to 1 মাইক্রোগ্যামেট বলতেছি। গ্যামেট, ওই সাইডটা বাদ দিলাম, তাই তো? এখন এগুলো ক্যামোটেক্সের মাধ্যমে যখন একত্রিত হবে, তখন হলো একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেট মিলে তৈরি হলো কি, জাইগোট। জাইগোট আবার ট্রান্সফর্ম হয়ে হবে তোমার ও কাইনেট। ঠিক আছে, ও কাইনেট। ও কাইনেট থাকলো কোথায়? মিড গার্ডে। এখন এরা কি মিড গার্ডে তোমার এই যে তোমার হলো কি ওয়ালটাকে পায়ার্স করে তা যাবে কোথায়? এক্সটার্নাল বর্ডারে চলে যাবে। এক্সটার্নাল বর্ডারে যখন চলে গেল, এক্সটার্নাল বর্ডারে চলে যাবে, সেখানে তোমার একটা এনজাইম তৈরি করবে, সেটা হলো ফটোল্যাকটিক এনজাইম তৈরি করবে। সেটা বেসমেন্ট ভেঙে দিয়ে, ঠিক আছে। ও প্রথম, আচ্ছা প্রথমে বলে নিই। ও কাইনেট passes through the gut wall by lysis of cell membrane by secretion of some proteolytic enzyme। তাহলে গাট ওয়াল পায়ার্স করলো কি হবে, প্রোটোলাইটিক এনজাইমের মাধ্যমে গাট ওয়ালকে পায়ার্স করলো। ঠিক আছে, পায়ার্স করে আসলো। ও কাইনেট আবার কি, রেস্ট এগেন্স্ট দ্য এক্সটার্নাল বর্ডার অফ দ্য বেসমেন্ট মেমব্রেন। তাহলে আউটার সার্ফেসে চলে আসলো। ওখান থেকে তোমার তৈরি হবে, ও কাইনেট থেকে তৈরি হলো তোমার ও সিস্ট। ও সিস্টের মতো হলো। এই ও সিস্টের মধ্যে আবার তোমার সেল ডিভিশন হবে, মাইটোটিক এবং মিওটিক সেল ডিভিশন হবে। এবং এখান থেকে তৈরি হবে তোমার স্পোরোজয়েড। এবং এই স্পোরোজয়েডের মধ্যে এই ও একটা ও সিস্টেমের মধ্যে স্পোরোজয়েড থাকে তোমার 100 থেকে 1000 স্পোরোজয়েড থাকে। এবং টেন্ড অফ ইনফেকশন এখানে ও সিস্ট রাপচার হবে, এবং এখান থেকে স্পোরোজয়েড তাদের যে বডি ক্যাভিটি এখানে সরা যাবে। সরা গেলে গোটা সার্কুলেশন, গোটা সার্কুলেশন হয়ে গেল, এবং সার্কুলের মাধ্যমে তা চলে গেল distributed in various organ and tissue, especially salivary glands and duct। salivary gland যখন চলে গেল এবং ডাক্টে যখন চলে গেল, ওইটা যখন বাইট করবে, আবার তখন যাকে বাইট করবে তার ইনফেকশন হবে।
তাহলে এখানে দেখো, বলি তাহলে আবারও, একটা মস্কিটো যখন আমাদের বডিতে কামড় দিল, যদি সেই পার্সন ইনফেক্টেড হয়, তাহলে ব্লাডের মাধ্যমে সে সেক্সুয়াল ফর্ম এবং অ্যাসেক্সুয়াল ফর্ম সবই খাচ্ছে। সেক্সুয়াল ফর্মটা বেঁচে থাকতেছে আর অ্যাসেক্সুয়াল ফর্মটা মারা যাচ্ছে। সেক্সুয়াল ফর্ম দুই ধরনের, একটা মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইটকে বলা হচ্ছে মেল আর ম্যাক্রোগ্যামেটোসাইটকে বলা হচ্ছে ফিমেল, তাই তো? এখন এই যে একটা মেল ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে এক্স ফ্লাজেলেশনের মাধ্যমে তৈরি হচ্ছে একটাই মাইক্রোগ্যামেট, আর ফিমেল ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে হচ্ছে একটাই ম্যাক্রোগ্যামেটোসাইট তৈরি হচ্ছে, তাই তো? হয় দুটা ক্যামোটেক্সের মাধ্যমে একসঙ্গে আসলো, হলো মিলিত হলো, হয় তৈরি হলো কি ও কাইনেট, তাই তো? ও কাইনেট আবার হলো তোমার জাইগোট, হলো জাইগোট থেকে হবে ও কাইনেট, তাই তো? জাইগোট থেকে হলো ও কাইনেট। ও কাইনেট তখন কি করবে, একটা প্রোটোলাইটিক এনজাইম তৈরি করবে, তৈরি করে সে গাঁটওয়ালের গাঁটওয়ালকে সে কি সেল ইয়ে করে দিয়ে ফায়ার্স করে সে এক্সটার্নাল বর্ডারে আসবে। সেখানে তোমার হলো কি, তো হলো ও সিস্ট, তাই তো? এখন ও সিস্টের মধ্যে সেল ডিভিশন হবে মাইটোটিক এবং মেয়োটিক সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হলো ম্যানোজাইট। কত তৈরি হলো, 100 থেকে 200টা। এখন এই যে ও সিস্ট যখন রাপচার হয়ে গেল, তখন তোমার এই যে ম্যানোজাইট তখন রিলিজ হলো। হওয়ার পরে তা চলে গেল, প্রথম প্রথম গেল কোথায়, বডি ক্যাভিটি, অ্যাবডোমেনের যে বডি ক্যাভিটি, সেখানে চলে গেল। এখান থেকে তোমার সিস্টেমিক হয়ে গেল, এবং চলে গেলে গোটা বডিতে হয়ে গেল। বিশেষ করে যাবে কোথায়, স্যালারি গ্ল্যান্ড এবং ডাক্টে চলে যাবে। এবং স্যালারি গ্ল্যান্ড এবং ডাক্টে চলে গেল, এরা যখন কামড় দিবে তখন অর্গানিজম অসুখ তোমাদের হবে। এবং এই যে বলা হচ্ছে কেন ফিমেল, খালি ফিমেল অ্যানাফিলিস মস্কিটো বলা হচ্ছে কেন, যাদের কালকে গতকালকে বলেছিলাম, কালকেও ফিমেল ছিল, আজকেও ফিমেল, তাই না? যাদের এই বংশ রক্ষার্থে যে জাইগোট ফর্মেশন করার জন্য তোমার কি ওভুলেশনের জন্য তোমার প্রয়োজন হয় তোমার হিউম্যান ব্লাড, এই জন্য তারা মানুষের রক্ত খায়। তাহলে এই হলো তোমার মস্কিটো সাইকেল। তাহলে এখানে আবার আরেকটা আমরা একটু দেখি তো, শেষ পর্যন্ত। একটা মস্কিটো যখন কামড় দিল, মস্কিটো যখন কামড় দিল যখন, তখন আমাদের বডিতে প্রবেশ করলো স্পোরোজয়েড। স্পোরোজয়েড কি হলো, সার্ন টিস্যুতে ছড়িয়ে পড়লো। এখান থেকে চলে গেল কি, লিভারে চলে গেল। দেখো এখন লিভারে চলে গেল, এবং লিভার সেলকে পরে এসে দেখো লিভার সেলকে ইনফেকশন করলো। এখানে তৈরি হলো কি সাইজন। সাইজন থেকে আবার সাইজনের মধ্যে থাকবে কি তোমার তৈরি হলো, এর মধ্যে তৈরি হলো স্পোরোজয়েড। অনেকগুলো, এগুলো যখন রাফসার সাইজন যখন রাফসার হলো, তখন স্পোরোজয়েড রিলিজ হবে। এবং এখানে স্পোরোজয়েড দুই ধরনের, একটা মাইক্রোমাইরোজয়েড এবং ম্যাক্রোমাইরোজয়েড। মাইক্রোমাইরোজয়েড যেটা ছোট, সেটা আসবে কোথায়, আরবি থেকে ইনফেকশন করলো। আর ম্যাক্রোমাইরোজয়েড লিভারে থেকে গেল, লিভারে থেকে গেলে তারা ল্যাটিন স্টেজ চলে যাবে, ঠিক আছে? এখন এই লিভারে আরবি থেকে ইনফেকশন করলো মাইক্রোমাইরোজয়েড। এখানে তোমার প্রথম তৈরি হলো ট্রপোজয়েড, তাই তো? ট্রপোজয়েড তৈরি হবে তোমার হলো সাইজন। সাইজন রাফসার হলে তোমার হবে আবারও ম্যারোজয়েড তৈরি হলো। হ্যাঁ, ম্যারোজয়েড তৈরি হয়ে তোমার হলো আবার হেলদি আরবিসি তৈরি হবে, যার ফলে এইভাবে সাইকেলটা রিপিটেড হবে। এর কয়েক সাইকেল তৈরি হওয়ার পরে কি হবে, হিউম্যানের ক্ষেত্রে তোমার ভাইরাস এবং ফ্যালসিয়ামের ক্ষেত্রে ওই ব্যাকটেরিয়া, ওই প্যারাসাইটটা সম্পূর্ণ মারা যাচ্ছে ডিউ টু এক্সজশন, অর্থাৎ স্পন্টেনিয়াসলি মারা যাচ্ছে ডিউ টু আচ্ছা মারা গেল। কিন্তু ফ্যালসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে ব্লাডে থেকেই যাচ্ছে, যার ফলে কিছুদিন পর আবারও রিকার হতে পারে। সেটাকে বলছে রিক্রুডেন্সি। আর কিছু মেটাজয়েড কি হচ্ছে, তারা আবারও তোমার ওই তাছাড়া হচ্ছে লিভারে ইন্টার মানে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে চলে যাচ্ছে। এখানে গিয়ে ইনফেকশন করতেছে কাকে, লিভার স্প্লিন। এখানে ক্যাপিলারি থাকবে এবং সেখানে চলে যাচ্ছে তোমার হলো গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট দুই ধরনের, একটা মেসর এবং মেসর। মেসর গুলো চলে আসবে কোথায়, ব্লাডে। এখন যখনই, তাই তো, এই ব্লাডে এই পর্যন্ত আসলো,
এখন তোমার এই যে এখানে এই পর্যন্ত আমি গ্যামেট আচ্ছা এই এখানে যখন চলে আসলো, মস্কিটো একটা কামড় দিল ব্লাডে খাওয়ার জন্য, ব্লাডের সঙ্গে সেক্সুয়াল ফর্ম এবং অ্যাসেক্সুয়াল ফর্ম সবই সেটা কানেক্ট করলো, এবং সেক্সুয়াল ফর্মটাই বেঁচে থাকবে, অ্যাসেক্সুয়াল ফর্মটা মারা যাবে। সেক্সুয়াল ফর্ম দুইটা, একটা মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইট হলো মেল আর ম্যাক্রোগ্যামেটোসাইট হলো ফিমেল। এখন এই একটা তারপরে ম্যাক্রো এক্স পাজুলেশনের মাধ্যমে একটা ম্যাক্রোগ্যামেটোসাইটে থেকে তৈরি হচ্ছে 4 থেকে 8টা ম্যাক্রোগ্যামেট তৈরি হচ্ছে। আর ম্যাক্রোগ্যামেট থেকে তোমার একটা ম্যাক্রোগ্যামেট থেকে একটাই ম্যাক্রোগ্যামেট তৈরি হচ্ছে। এখন তোমার ক্যামেটোক্সিসের মাধ্যমে একটা ম্যাক্রোগ্যামেট এবং মাইক্রোগ্যামেট মিলে হচ্ছে কি, প্রথম হচ্ছে কি ক্যামেরা আসলো, তোমার জাইগোট হলো, জাইগোট থেকে হলো কি ও কাইনেট, তাই তো। ও কাইনেট তখন তোমার হলো কি প্রোটোলাইটিক এনজাইম তৈরি করবে, এবং তার মশার যে এই যে এক্সটার্নাল বর্ডার, এটা পাস তোমার বেসমেন্ট মেমব্রেন পাস করে চলে যাবে এক্সটার্নাল বর্ডারে। এখানে তোমার হলো তোমার হলো ও কাইনেট হলো, এবং ও কাইনেট থেকে তোমার হলো কি ও সিস্ট, এবং ও সিস্টের থেকে তোমার তৈরি হবে কি, এখানে তৈরি হবে তোমার সেল ডিভিশন, মাইটোটিক মেয়োটিক সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হলো তোমার ম্যাটোজয়েড তৈরি, স্পোরোজয়েড তৈরি হলো এখানে, তাই তো। এখন এই স্পোরোজয়েড গুলো, এগুলো তোমার ইনফেক্টিভ ফর্ম, এগুলো তোমার প্রথমে চলে যাবে তোমার কি ওই বডি ক্যাভিটি চলে যাবে, এবং বডি ক্যাভিটি থেকে চলে যাবে তোমার বেশ করে স্যালারি গ্ল্যান্ডে, বিভিন্ন অর্গানে চলে যাবে, বেশ করে তোমার স্যালারি গ্ল্যান্ড এবং ডাক্তার যাবে। এখন ডাক্তার যখন চলে গেল, মস্কিটো আবার যখন কামড় দিল অন্য একটা মানুষকে, তখন সে আবার ইনফেকশন হলো। এই হলো তোমার মস্কিটো সাইকেল, হেলমেট সাইকেল। মস্কিটো সাইকেল আসে, এগুলো ভালো করে পড়ে নেবা। এখন লাইফ সাইকেল একটা গ্ল্যান্স, তাহলে অলরেডি আমরা বলেছি ডেফিনেটলি ফার্স্ট হলো ফিমেল অ্যানাফিলিস মস্কিটো, ইন্টারমিডিয়েট ফার্স্ট হলো ম্যান। লাইফ সাইকেল স্টেজ আপনার 4টা স্টেজ। এখন এখন দেখো এইখানে, এখন দেখো তো তোমার পরীক্ষায় কিন্তু তোমার রিটেন পরীক্ষা আসে যে মানুষের মধ্যে কোন কোন ফর্মে পাওয়া যায়। হ্যাঁ, এখন দেখো তো, আমি প্রথম সাইডে কিন্তু বলেছিলাম, এখন দেখো তো প্রথম আসলো কি মানুষের মধ্যে স্পোরোজয়েট হলো, স্পোর থেকে তৈরি হয় কি ট্রপোজয়েট, ট্রপোজয়েট থেকে তৈরি হয় তোমার সাইজন, সাইজনদের মধ্যে তৈরি হয় মেরোজয়েট, তাই তো। তারপরে মেরোজয়েট থেকে তৈরি হয় গ্যামেটোসাইট। এখন তোমার কি মুখস্থ করতে হবে, এগুলো তোমার পাওয়া যায়, এগুলো তোমার রিটেনে আসে। আর মস্কিটোর মধ্যে কি আছে, ওখানে তোমার সেক্সুয়াল সাইকেল থাকলো, সেক্সুয়াল স্টেজ থাকলো দুইটা, মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট, দুইটা মিললে তৈরি হলো জাইগোট, জাইগোট থেকে তৈরি হলো ও কাইনেট, ও কাইনেট থেকে তৈরি হলো ও সিস্ট, ও সিস্টের মধ্যে কি 100 থেকে 200 স্পোরাইড থাকে। তাহলে কি এখন তোমার খেয়াল রাখার সমস্যা হবে, এটাও তোমার রিটেন পরীক্ষায় আসে। তাহলে হোস্ট হলো, আর ইনফেক্টিভ ওয়ান কে হলো, আর ট্রান্সমিটিং এজেন্ট বা ভেক্টর কে ফিমেল অ্যানাফিলিস, ইনফেক্টিভ ওয়ান কে স্পোরোজয়েড। মশা কামড় দিলে আমাদের বডিতে আসবে কোনটা, স্পোরোজয়েড আসবে, এই জন্য তোমার এটা খেয়াল হবে। আর কোন রুটে প্রবেশ করলো, স্কিন। এই হলো তোমার হলো। আর ইনকিউবেশন পিরিয়ড কত, ভাইরাস এবং ফেলসিয়ামের ক্ষেত্রে এবং ফালস ফেলসিয়াম এই তিনটা ক্ষেত্রে হলো 10 to 14 ডেজ। আর ম্যালেরিয়ার ক্ষেত্রে একটু বেশি, 18 ডেজ টু 6 উইক্স বেশি। ভাইরাস, ওভালি এবং ফ্যালসিয়াম এক্ষেত্রে 10 to 14 ডেজ, আর হলো ফ্যালসিয়ামের ক্ষেত্রে হলো 18 ডেজ টু 6 উইক্স। এরপরে কালকে বাকি অংশটুকু পড়বো, ঠিক আছে। তাহলে কি কোনো কোশ্চেন? হ্যালো, হ্যালো। জি স্যার। তাহলে কালকে তাহলে বাকি অংশ নেবো, ঠিক আছে, মেলে বাকি আচ্ছা ঠিক। অংশটাকে নেব। আর ওর সঙ্গে যদি সময় পাই তাহলে ওই তোমার হেলমিনসের কিছু অংশ কালকে শুরু করতে পারি, কিছু অংশ তো শুরু করবো কালকে হেলমেন, ঠিক আছে। জি স্যার।